ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আমি শেখ নওয়াজ হোসেন, তোমাদের নিট মেন্টর কাম জিওলজি এডুকেটর। আজকে আমরা লেকচার শুরু করব মেনস্ট্রুয়াল সাইকেল। তার আগে ফলিকুলোজেনেসিস বলে একটা টপিক আছে যেটা তোমাদের জেনে নেওয়া অবশ্যই দরকার। সেটা আমি একটু আলাদা করে তোমাদের জন্য বানিয়েছি, সেটা আগে দেখে নাও, তারপর আমরা এই লেকচারটা শুরু করব। এবার আমরা পড়ব ফলিকুলোজেনেসিস। ফলিকুলোজেনেসিস মানে কি? ফলিকেল কি করে জেনারেট হবে, কোথায় হবে? ওভারির মধ্যে। তাহলে দেখো, এই হেডিংয়ে লেখা আছে ফলিকুলোজেনেসিস। এটা আলটিমেট হয় কোথায়? ওভারি। এটা হলো একটা ওভারিয়ান ফেনোমেনা, ঠিক আছে? কার মধ্যে দেখতে পাই? ওভারিয়ান ফেনোমেনা। এখানে কি হয়? এই ফলিকালসের মধ্যে আলটিমেট যে গ্যামেট অর্থাৎ ওসাইট বা যেটাকে ওভাম বলছি, ওটা কি হবে? ডেভেলপড হবে, ঠিক আছে? কার মধ্যে? ফলিকালসের মধ্যে। যেমনভাবে ওসাইট বিভিন্নভাবে নিজের স্টেজ পার করতে থাকে, ফলিকলও কিন্তু নিজেকে বিভিন্নভাবে মডিফাই করতে থাকে। সবথেকে প্রথম যে ফলিকলটা পিজিসি থেকে তৈরি হয় তাকে বলা হয় প্রাইমোডিয়াল ফলিকল। কি বলা হয়? প্রাইমোডিয়াল ফলিকল। এই প্রাইমোডিয়াল ফলিকল আচ্ছা একটা বেসিক হচ্ছে ফলিকল, যার মধ্যে কি থাকে? যার মধ্যে থাকে প্রাইমারি ওসাইট এবং চারপাশে থাকে একটা ফ্ল্যাট সেল এবং স্টোমার লেয়ার থাকে, এবং সেই সঙ্গে এর চারপাশে বলতে পারো একটা বাউন্ডারি স্বরূপ জিনিস থাকে যাকে আমরা বলে থাকি বেসমেন্ট মেমব্রেন। কি বলে থাকি? বেসমেন্ট মেমব্রেন। এই প্রাইমোডিয়াম ফলিকলে এই যে সেলগুলো দেখতে পাবো ফলিকুলার সেল, ঠিক এটার পরেই এখানে বিভিন্ন হরমোনের ক্রিয়ায়, ঠিক আছে, একটা হচ্ছে ফলিকুলের নেক্সট স্টেজ আছে যাকে আমরা বলে থাকি প্রাইমারি ফলিকল, যাকে আমরা কি বলে থাকি? প্রাইমারি ফলিকল। বিভিন্ন জায়গায় বলা হয় যে এখান থেকে এখানে ট্রান্সফরমেশনে এফএসএইচ কাজ করে, কোনো জায়গায় কন্ট্রাডিক্টরি আছে যে এফএসএইচ কাজ করে না। আমাদের এগুলো জানা খুব একটা প্রয়োজনীয় নয়, জাস্ট বেসিক টপিকটা জানার জন্য আমরা পড়ছি। সুতরাং হরমোন নিয়ে আমাদের এখানে মাথা গলিয়ে কোনো রকম কিছু লাভ নেই, যেখানে দরকার আছে সেখানটাই বলেছি। তো এই প্রাইমোডিয়াল ফলিকল থেকে যেটা তৈরি হলো তার নাম কি? প্রাইমারি ফলিকল। এই প্রাইমারি ফলিকলে কি হয়? এই যে ফলিকুলার সেলগুলো, এই সেলগুলো একটু একটু এনলার্জ হতে থাকে। কি হতে থাকে? এনলার্জ। এই এনলার্জ পাওয়া সেলগুলোকেই আমরা বলে থাকি গ্র্যানুলোসা সেল। কি বলি? গ্র্যানুলোসা সেল। এই গ্র্যানুলোসা সেলটা কেমন টাইপ দেখতে লাগছে? দেখো, এই সেলটা অনেকটা কলামনার সেল। কেমন সেল হয়ে থাকে? কলামনার সেল। এবং তার চারপাশে যদি মনে করো বেসমেন্ট মেমব্রেন অঙ্কন করবে, তো বেসমেন্ট মেমব্রেন আঁকতে পারো, ঠিক আছে? এবং এই প্রাইমারি ওসাইট এটা যদি প্রাইমারি ওসাইট হয়, এর চারপাশে একটা মেমব্রেন দেখতে পাই যার নাম হচ্ছে জোনা পেলুসিডা। এই জোনা পেলুসিডা শেষ পর্যন্তও কিন্তু থাকবে। আমি এখানটায় এঁকে দেখাচ্ছি। এখানেও কিন্তু যে লেয়ার টানলাম ওটা হলো জোনা পেলুসিডা। এটা কার চারপাশে থাকে? প্রাইমারি ওসাইটের চারপাশে থাকে। এরপর এই প্রাইমারি ফলিকলটা আরও ডেভেলপ করবে বিভিন্ন হরমোনের প্রভাবে। বিভিন্ন হরমোন বলতে মেন হরমোনকে এফএসএইচ। আমরা এফএসএইচের নাম কি জানি? ফলিকল স্টিমুলেটিং হরমোন। অর্থাৎ এই যে ফলিকলটা একে স্টিমুলেট করবে। এই এফএসএইচের যে বিশেষ হরমোন রিসেপ্টরগুলো আছে সেগুলো কোথায় অবস্থান করে? গ্র্যানুলোসা সেলের মধ্যে অবস্থান করে। তখন এফএসএইচ এখানে এসে বাইন্ড করবে এবং গ্র্যানুলোসা সেলের প্রচুর মাল্টিপল একদম সেল ডিভিশন হতে থাকবে। এরপরে মাল্টিলেয়ার্ড গ্র্যানুলোসা সেল তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? মাল্টিলেয়ার্ড গ্র্যানুলোসা সেল। যে গ্র্যানুলোসা সেলটা এখানে ছিল এর মধ্যে এফএসএইচের রিসেপ্টর ছিল, যার ফলে এ মাল্টিলেয়ার্ড গ্র্যানুলোসা সেল তৈরি হয়েছে, ঠিক আছে? একে আমরা বলে থাকি সেকেন্ডারি ফলিকল। কি বলি? সেকেন্ডারি ফলিকল। কিছু কিছু জায়গায় তোমরা দেখবে যে প্রাইমারি ফলিকলের দুটো স্টেজ দেখায়, একটা আর্লি স্টেজ আর একটা লেট স্টেজ। তো লেট স্টেজটা বেসিক্যালি সেকেন্ডারি ফলিকলের জাস্ট আগের স্টেজ, যেখানে সেকেন্ডারি ফলিকলের উন্নতিটা দেখা হয়। এবার দেখো, আমি একটা এখানে সবুজ টাইপের লেয়ার রেখেছি না? এই লেয়ারটা হচ্ছে থিকা লেয়ার। এটাকে কি বলা হয়? থিকা। একে কি বলা হয়? থিকা লেয়ার। আরে ভিতরেরটা কি? এটা হলো গ্র্যানুলোসা লেয়ার, গ্র্যানুলোসা সেলের লেয়ার। ওকে, তাহলে থিকা লেয়ার, গ্র্যানুলোসা সেলের লেয়ার, আর ভিতরে আমাদের রয়েছে কোন লেয়ার? না, জোনা পেলুসিডার লেয়ার। ভিতরে কে রয়েছে? জোনা পেলুসিডার লেয়ার। এরপর এই সেকেন্ডারি ফলিকলটা আরও বেশি বেশি করে হরমোনের প্রভাবে পরিণত হয় কিসে? টারসিয়ারি ফলিকল। কিসে পরিণত হয়? টারসিয়ারি ফলিকল। এবং এই টারসিয়ারি ফলিকলটা পরিণত হওয়ার সময় গ্র্যানুলোসা সেলের এখানে ডিজেনারেশন ঘটে এবং এখানে একটা ক্যাভিটি তৈরি হতে থাকে। কি হতে থাকে? এখানে একটা ক্যাভিটি তৈরি হতে থাকে, ঠিক আছে? এই ক্যাভিটিটাই ভালোভাবে প্রকট হয়ে ওঠে কোথায়? এখানে। এর নাম হলো গ্রাফিয়ান ফলিকল। এর নাম কি? গ্রাফিয়ান ফলিকল। এই গ্রাফিয়ান ফলিকলকেই আমরা মাঝে মাঝে বলে থাকি ম্যাচিওর ফলিকল। এই গ্রাফিয়ান ফলিকলটা কোন হরমোনের প্রভাবে আসে? এলএইচ হরমোনের প্রভাবে।
আর এই গ্রাফিয়ান ফলিকলটা থেকে যখন টারসিয়ারি ফলিকল থেকে গ্রাফিয়ান ফলিকলে আসে তখনই আমরা দেখতে পাই যে এই যে প্রাইমারি উসাইটটা ও সেল ডিভিশনের মাধ্যমে কিসে পরিণত হয় না, ও পরিণত হয় সেকেন্ডারি উসাইট। কিসে পরিণত হয়? সেকেন্ডারি উসাইট। তাহলে সবসময় মনে রাখবে যে টারসিয়ারি ফলিকল থেকে যখন গ্রাফিয়ান ফলিকলে যায় তখন যেমন অ্যান্ট্রাল ক্যাভিটি, এই ক্যাভিটিটার নাম কি? অ্যান্ট্রাল ক্যাভিটি বা অ্যান্ট্রাম বলা হয়ে থাকে, এটা যেমন তৈরি হয় তার সঙ্গে প্রাইমারি উসাইট কিসে পরিণত হয়? সেকেন্ডারি উসাইট। বাকি তার চারপাশে গ্র্যানুলোসা সেল এবং থিকা লেয়ার থাকে। এবার এই যে থিকা লেয়ারটা এই টারসিয়ারিতে যখন আসে দেখো দুটো লেয়ার তৈরি করে, আমি লিখেছি একটা বাইরের একটা ভিতরের। এই বাইরেরটাকে বলা হয় থিকা এক্সটার্না। কি বলা হয়? থিকা এক্সটার্না। আর ভিতরের লেয়ারটাকে বলা হয় থিকা ইন্টারনা। কি বলা হয়? থিকা ইন্টারনা। ঠিক আছে, এরকমভাবে টারসিয়ারি ফলিকল থেকে কিসে পরিণত হয়? গ্রাফিয়ান ফলিকল। এখন এলএইচ পরিমাণ যদি আরও বাড়ে তখন আমরা দেখতে পাই এলএইচ সার্জ হয় ও ওভুলেশন হয়। এটা মেনস্ট্রুয়াল সাইকেলে গিয়ে বেশি বুঝতে পারবে। জাস্ট একটুখানি এখন রিমাইন্ড স্বরূপ মনে রাখো যে এখান থেকে কি হয় না ফেটে যায়, ফেটে যাওয়ার পর এই সেকেন্ডারি উসাইটটা বাইরে বেরিয়ে চলে আসে। তখন এই যে ফলিকলটা গ্রাফিয়ান ফলিকলটা ও ফাঁকা থেকে যায় এবং সেকেন্ডারি উসাইট বেরিয়ে চলে আসে। এই স্টেজটাকে আমরা কি বলে থাকি? ওভুলেশন। কি বলে থাকি? ওভুলেশন। অর্থাৎ সেকেন্ডারি উসাইট গ্রাফিয়ান ফলিকল থেকে রাপচার করে ওভারের বাইরে বেরিয়ে চলে আসলো। বেরিয়ে যখন চলে আসে তার কিছুদিন পর এই যে লেয়ারটা আছে, এই যে জিনিসটা আছে, এই জিনিসটার মধ্যে রক্তের বিভিন্ন ধরনের যে ভেসেল ওগুলো কি হয়ে যায়? জমা পড়ে যায়। একে আমরা বলে থাকি কর্পাস হেমোরেজিকাম। কি বলে থাকি? কর্পাস হেমোরেজিকাম। তার কিছুদিন পর এই কর্পাস হেমোরেজিকাম আলটিমেটলি পরিণত হয় কর্পাস লিউটিয়াম। কোন লেয়ারে? কর্পাস লিউটিয়াম। এই কর্পাস লিউটিয়ামের নাম আমরা কম বেশি সবাই জানি, কর্পাস লিউটিয়াম এর নাম আমরা কম বেশি সবাই জানি, কারণ আমরা জানি যে মেনলি এই কর্পাস লিউটিয়ামের ওপরেই এসে কাজ করে কোন হরমোন? এলএইচ হরমোন। এবং এলএইচ হরমোন যখন কাজ করে তখন এখান থেকে মেনলি খরিত হয় প্রোজেস্টেরন। আর এই প্রোজেস্টেরন, পি ফর প্রোজেস্টেরন, পি ফর প্রেগনেন্সি, অর্থাৎ এই প্রোজেস্টেরন খরিত হবে এবং প্রেগনেন্সির জন্য যা যা প্রয়োজনীয় ইউটেরাইন চেঞ্জ সেগুলো কিন্তু সম্পাদন করবে। তো বেসিক এটা একটা জিনিস ফলিকুলোজেনেসিস, যেটা এনসিইআরটি সেইভাবে অংশ নয়, জাস্ট মনে রাখতে পারো যে এইভাবে হয়ে থাকে। গ্রাফিয়ান ফলিকলটা আলটিমেটলি রাপচার হয়, রাপচার হওয়ার পর ওভুলেশন হয় এবং এরকমভাবে হয়। তাহলে কটা স্টেজ পাচ্ছি? প্রাইমোডিয়াল ফলিকল, প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, টারসিয়ারি ফলিকল, গ্রাফিয়ান ফলিকল, তারপর হচ্ছে ওভুলেশন হলো, এরপর কর্পাস হেমোরেজিকাম, তারপর হচ্ছে কর্পাস লিউটিয়াম। হেমোরেজিকাম মানে কি? হেমারেজ হয়ে যায়, অর্থাৎ ব্লাড এখানে জমে যায়, তাকে বলা হয় হেমারেজিকাম। কর্পাস লিউটিয়াম, লিউটিয়াম মানে কি? লিউটিয়াম মানে বেসিক্যালি আমরা ইয়েলো কালার বা হলুদকে বুঝি, সেই জন্য এই যেটা কর্পাস লিউটিয়াম এটা ইয়েলো কালার হয়ে যায় বলে একে আমরা বলে থাকি কর্পাস লিউটিয়াম। একে বাংলাতে বলা হয়ে থাকে পিত গ্রন্থি। কি বলা হয়ে থাকে? পিত গ্রন্থি। ওখান থেকে কোন হরমোন খরিত হয়? অলওয়েজ মনে রাখবে প্রোজেস্টেরন। কি মনে রাখবে? অলওয়েজ প্রোজেস্টেরন। আর তোমরা জানো এই ফলিকল যখন ডেভেলপ হতে থাকে, ফলিকলের উপর যখন এফএসএইচ কাজ করে তখন এখান থেকে কোন হরমোন খরিত হয়? ইস্ট্রোজেন। এই ছোট্ট একটা কনসেপ্ট ফলিকুলোজেনেসিস, আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো কিছু ডাউট নেই। ফলিকুলোজেনেসিস যদি তোমাদের দেখা হয়ে যায়, এবার শুরু করবো আমরা মেনস্ট্রুয়াল সাইকেল। এই মেনস্ট্রুয়াল সাইকেল শব্দটা আমরা না শুনলেও কিছু কিছু সময় মহিলাদের সঙ্গে এই জিনিসটা জড়িত, এটা আমরা কম বেশি একটু জ্ঞান হওয়ার পর থেকেই শুনি। আমরা ছোটোবেলায় যখন বাড়িতে বসবাস করি তখন ছোটরা মায়েদের সংস্পর্শে বেশি থাকে, তখন মাঝে মধ্যে আমাদের কানে একটা শব্দ ভেসে আসে যে মায়ের একটা নির্দিষ্ট মাসে শরীর খারাপ হয়েছে। এই যে শব্দটা শরীর খারাপ, বা গ্রামের দিকে যে শব্দটা ইউজ করা হয়ে থাকে যে শরীরটা একটু খারাপ হয়েছে বা কিছু মুড চেঞ্জ দেখা যাচ্ছে, তো বেসিক্যালি এটা পুরোটা এই মেনস্ট্রুয়াল সাইকেল, যাকে আমরা বাংলায় বলে থাকি মাসিক চক্র। তাহলে বাংলায় যে শব্দটা মাসিক চক্র, তার মানে কি? মাস শেষে একটা নির্দিষ্ট চক্র বা সাইকেল মহিলাদের ক্ষেত্রে কিছু হয়। মেনস্ট্রুয়াল সাইকেল জিনিসটা মানেও সেম জিনিস, অর্থাৎ দুটোই এদিক ওদিক। এটাকেই আমরা যদি বলে থাকি যে মান্থলি সাইকেল, তাহলেও যেমন সঠিক হবে। এটাকে মেনস্ট্রুয়াল সাইকেল বলা হয়। কেন বলা হয়? কারণ এই মেনস্ট্রুয়াল সাইকেলের একটা নির্দিষ্ট ফেজ আছে, যে ফেজটা দ্বারা আমরা এই জিনিসটাকে চিনতে পারি, সেই কারণে বেসিক্যালি একে আমরা মেনস্ট্রুয়াল সাইকেল বলে থাকি। তাহলে এর মধ্যে কি এমন ফেজ আছে? তার নাম হলো মেনস্ট্রুয়াল ফেজ। কি নাম? মেনস্ট্রুয়াল ফেজ। তাহলে তাকে সেখান থেকে এসছে মেনস্ট্রুয়াল সাইকেল শব্দটা। বেসিক্যালি মেনস্ট্রুয়াল শব্দটা, মেনস্ট্রুয়ালে কি হয়? বেসিক্যালি মেন্স হয়ে থাকে। মেন্স মানে কি? মেন্স মানে মহিলাদের শরীর থেকে কিছু রক্ত বাইরে বেরিয়ে আসে, রক্তটা দূষিতই হয়ে থাকে, তো এই রক্তটা বেরিয়ে আসে। রক্তটা কেন বেরোয়, কী কারণে বেরোয়, সেটাই আমরা জানবো এই মেনস্ট্রুয়াল সাইকেল চ্যাপ্টারে। এই মেনস্ট্রুয়াল সাইকেল চ্যাপ্টার পড়তে গেলে তোমাকে সব থেকে প্রথম যেটা জানতে হবে, যেটা কখন শুরু হয়।
মেনস্ট্রুয়াল সাইকেল একটা মহিলার পিউবার্টি বয়স থেকে শুরু হয়। পিউবার্টি মানে কি? একটা মহিলা ছোটবেলা থেকে খেলাধুলা করছে, সব কিছু ঠিক আছে, হঠাৎ করে দেখতে পেলো তার একদিন ব্লিডিং হচ্ছে। তার মানে কি? সে ওই ছোট থেকে এবার যৌবনকাল বা পিউবার্টিতে ঢুকলো। তাহলে কোনটা তার সাইন? একটা মহিলা বাচ্চা থেকে, একটা মেয়ে বাচ্চা থেকে যৌবন হচ্ছে, মেনস্ট্রুয়াল সাইকেলটা হলো তার সাইন। এই মেনস্ট্রুয়াল সাইকেল যখন কোনো মহিলার চালু হয়ে যাবে বা কোনো মেয়ের চালু হয়ে যাবে, তখন বুঝতে হবে যে সে এবার পিউবার্টির দিকে গেছে, ম্যাচিওর হয়েছে, সে যৌবন হয়েছে। তাহলে হঠাৎ করে একটা বাচ্চার কি করে হঠাৎ করে যৌবনত্ব চলে আসলো? এমনি এমনি তো আসে না। আমরা জানি যে বিভিন্ন ধরনের সেক্সুয়াল হরমোন কাজ করে। সুতরাং মেনস্ট্রুয়াল সাইকেল পড়ার আগে আমাদেরকে সেক্সুয়াল হরমোনের কি কাজ সেটা যদি জেনে নিই, সেক্সুয়াল সাইকেলটা আমরা খুব সহজেই পড়তে পারবো। দেখো, আমার পড়ানোর টাইপ একটু আলাদা। আমি যেমনভাবে মনে করি যে সহজে বুঝতে পারবে, আমি সেইভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। তথাগতভাবে যেমনভাবে যেভাবে পড়ানো হয় আমি সেইভাবে পড়াচ্ছি না। আমি প্রথমে পড়াবো যে কীভাবে সেক্সুয়াল সাইকেল একটা মহিলার বডিতে এফেক্ট করে, যার ফলে একটা মহিলা যৌবনকালে উত্তীর্ণ হয়। সেটা যদি বুঝে নিই, মেনস্ট্রুয়াল সাইকেল আরামসে বুঝতে পারবে। তো দেখো, বেসিক্যালি আমাদের যে এই সেক্সুয়াল হরমোনগুলো খরিত হয়, এর তিনটে গ্রন্থি মেনলি কাজ করে, মহিলাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রেও তিনটেই। প্রথমে কি? প্রথম হলো হাইপোথ্যালামাস। কোথায় থাকে? ব্রেনে থাকে। এই হাইপোথ্যালামাস থেকে বহু রিলিজিং হরমোন এবং ইনহিবিটরি হরমোন খরিত হয়। তেমনই একটা খুব ইম্পর্টেন্ট রিলিজিং হরমোন যেটা আমাদের গোনাডস বা আমাদের রিপ্রোডাক্টিভ অর্গ্যানগুলো ডেভেলপমেন্টের জন্য খরিত হয়, তার নাম হলো GnRH। জিএন মিন কি? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। অর্থাৎ গোনাডকে যে বাড়াবে, ট্রফিন করবে, রিলিজিং করবে, এই সমস্ত হরমোনকে যে রিলিজ করার জন্য উদ্যত করবে, তার নাম হলো গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। ও তো নিজে কোথাও কাজ করবে না, ও নিজে কোনো গোনাডে গিয়ে কাজ করবে না, কিন্তু যেই হরমোনগুলো গোনাডসে গিয়ে কাজ করে তাকে ও রিলিজ করাবে, তাই এর নাম গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। তাহলে এ কাকে রিলিজ করাবো? এ দুটো হরমোনকে রিলিজ করায়, যারা কোথা থেকে খরিত হয়? পিটিউটারি। কোথা থেকে খরিত হয়? পিটিউটারি। একটা হলো FSH আর একটা হলো LH। তোমরা নিশ্চয়ই FSH এর নাম জানো, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এর নাম হলো LH, নাম হচ্ছে লিউটেনাইজিং হরমোন। কেন এর নাম ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, কেন এর নাম লিউটেনাইজিং হরমোন, জাস্ট একটু পরেই বুঝছি, বুঝে নাও। FSH LH খরিত হয় কোথা থেকে? অ্যান্টেরিয়র পিটিউটারি থেকে। কোন হরমোনে পাওয়া যাবে? GnRH। প্রত্যেকটা কিন্তু লিঙ্কটা ভালো করে দেখো, কারণ প্রত্যেকটা লিঙ্কেরই সম্পর্ক কিন্তু আমরা একটু পরে গিয়ে স্থাপন করব। এর নাম হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। ও গিয়ে কোথায় কাজ করে? ও গিয়ে কাজ করে ওভারিতে। কোথায় কাজ করে? ওভারি। একইভাবে লিউটেনাইজিং হরমোন কোথায় গিয়ে কাজ করে? ওভারি। কোথায় কাজ করে? ওভারি। ফলিকুলার জেনেসিসে তোমরা পড়লে প্রাইমোডিয়াম জার্ম সেলের কথা, সেখান থেকে প্রাইমোডিয়াল ফলিকেলের কথা। এই যে প্রাইমোডিয়াল ফলিকেলে পরিণত হলো একজন, কোন হরমোনের প্রভাবে বেসিক্যালি পরিণত হয়? সো এর মধ্যে অনেক ফ্যাক্টরে পরিণত হয়। তবে কিছু কিছু জায়গায় বলা হয় যে ফলিকেলগুলো ডেভেলপ হয় FSH এর জন্য। তবে মনে রাখবে, একটা প্রাইমারি উসাইটের ওপরে ফলিকেলের যে লেয়ারগুলো পড়ে, গ্র্যানুলোসাস সেলের যে লেয়ারগুলো পড়ে, কার জন্য পড়ে? FSH। সুতরাং একটা ফলিকুলার ডেভেলপমেন্টে কার ভূমিকা পাবো? FSH। সেইখানে আমি লিখে রেখেছি ফলিকুলার ডেভেলপমেন্ট কার কাজ হবে? FSH। বোঝা গেছে না? যায়নি? এবার তোমাদেরকে আমি বললাম যে ফলিকল যখন ডেভেলপ হবে, ওখানে গ্র্যানুলোসাস সেল থাকে। গ্র্যানুলোসাস সেল থেকে খরিত হয় বিশেষ হরমোন, তার নাম হলো ইস্ট্রোজেন এবং ইনহিবিন। কি খরিত হয়? ইস্ট্রোজেন এবং ইনহিবিন। এটা মনে রাখার ট্রিক্স তোমাদেরকে আগেই দিয়েছিলাম যে F ফর FSH, তার পরের ওয়ার্ড কি, তার আগের ওয়ার্ড কি? ই। সুতরাং মনে রাখবে FSH ক্ষরণ করে কি? ইস্ট্রোজেন। কোনো দিন ভুল হবে না। তাহলে FSH কি ক্ষরণ করে? ইস্ট্রোজেন। তার সঙ্গে আর একটা হরমোন ক্ষরণ করে, নাম হলো ইনহিবিন। নামেই আছে ইনহিবিন, এর কাজ কি? ইনহিবিট করা। তাহলে ইস্ট্রোজেন কি ইনহিবিট করে না কি করে? সব কিছুই বুঝবো, জাস্ট একটু দেখে নিই কী কী সিক্রেট হয়। তারপর হচ্ছে LH হরমোন। LH হরমোনের নাম কি? লিউটেনাইজিং হরমোন। ও কার উপর বেসিক্যালি কাজ করে? ও বেসিক্যালি কাজ করে কর্পাস লিউটিয়ামের উপর। কার উপর বেসিক্যালি কাজ করে? কর্পাস লিউটিয়াম। প্রশ্ন, অন্য কোনো জিনিসের উপর কাজ করে না? মানে ফলিকেলের উপর কি কাজ করে না? ফলিকেলের উপর অবশ্যই কাজ করে, কিন্তু একটু লাস্টের দিকে কাজ করে। আর যার উপর ম্যাক্সিমাম এফোর্ট দেখতে পায় বা এফেক্ট দেখতে পায়, সেটা কি? কর্পাস লিউটিয়াম। সেখান থেকে ওর নাম এসছে লিউটিনাইজিং হরমোন। অর্থাৎ কার উপর বেশি কাজ করবে? লিউটিনামের উপর। বোঝা গেছে? লিউটিয়ামের উপর। ফলিকুলার জেনেসিস আমি লিউটিয়াম বানানটা একটু ভুল লিখেছিলাম, এইটা লিখেছিলাম, এটা নয়, শুধু এটা হবে। ওকে, লিউটিয়াম। তো বেসিক্যালি এই কর্পাস লিউটিয়ামের উপর যখন কাজ করে, কর্পাস লিউটিয়াম কখন তৈরি হয় দেখতে পেয়েছো? ওভুলেশনের পর। কর্পাস হেমোরাজিকাম, তারপরে কর্পাস লিউটিয়াম। তো এই কর্পাস লিউটিয়ামটা যখন তৈরি হয়, এখান থেকে চারটে বিশেষ হরমোন খরিত হয়। দুটো হরমোন তোমরা কমন পাচ্ছ, সেটা হলো ইস্ট্রোজেন এবং ইনহিবিন, যেটা অলরেডি ফলিকেল কিন্তু ক্ষরণ করে। তার সঙ্গে এক্সট্রা যেটা পাচ্ছ সেটা হলো প্রোজেস্টেরন এবং রিল্যাক্সিন। আমরা কিন্তু বেসিক্যালি LH এর প্রভাবে কোন হরমোন খরিত হয় নাম শুনে এসেছি?
প্রোজেস্টেরন। এই হরমোনটার নাম শুনে এসেছি, আর আমরা কি শুনেছি, এফএসএইচ কি ক্ষরণ করে, ইস্ট্রোজেন। তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে এলএইচ প্রোজেস্টেরনের সঙ্গে কি কি ক্ষরণ করে, ইস্ট্রোজেনও কিন্তু ক্ষরণ করে। ঠিক আছে, মাথার মধ্যে অবশ্যই কিন্তু রাখবে, কারণ এটার প্রভাব একটু পরে আমি দেখতে পাবো। এবার এই জিনিসগুলোর কি কাজ কম বেশি তোমরা সবাই জানো, তাও একবার আমি পড়িয়ে দিই ইস্ট্রোজেনের কি কি কাজ। ইস্ট্রোজেন বেসিক্যালি কি করে না, এন্ডোমেট্রিয়ামকে ডেভেলপমেন্ট করে। এন্ডোমেট্রিয়াম কি জিনিস, এন্ডোমেট্রিয়াম হলো আমরা যখন ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার পড়ছি ওখানে পড়েছি যে ইউটেরাসের 3টে লেয়ার থাকে, সব থেকে ভিতরের যে লেয়ারটা টিস্যু দ্বারা গঠিত, সেই টিস্যু দ্বারা গঠিত লেয়ারটাকে আমরা বলে থাকি এন্ডোমেট্রিয়াম। এখানে কি থাকে, প্রচুর গ্ল্যান্ড থাকে এবং সফট টিস্যু থাকে, যেমন স্ট্র্যাটা ফানসানিলস, যেটা একটু পরেই জানবো। তাহলে এন্ডোমেট্রিয়াম কি, ইউটেরাসের সব থেকে ভিতরের লেয়ার। তারপরের লেয়ার মাসেল লেয়ার, নাম ছিল মায়োমেট্রিয়াম। একদম শেষের লেয়ারটার নাম কি ছিল, পেরিমেট্রিয়াম। এই লেয়ারের মধ্যে এন্ডোমেট্রিয়ামের কি হয়, মেনস্ট্রুয়াল সাইকেলের সময় ডেভেলপমেন্ট হয়, যেটা একটু পরেই আমি তোমাদেরকে আরো ক্লিয়ার করে বলবো। তো এন্ডোমেট্রিয়ামের ডেভেলপমেন্টে কে কাজ করে, ইস্ট্রোজেন। মনে রাখবে ইস্ট্রোজেন ডেভেলপমেন্টে কাজ করে, আর এই প্রোজেস্টেরন কিসে কাজ করে, সিক্রেশনে। কিসে কাজ করে, সিক্রেশনে। কার, এন্ডোমেট্রিয়ামের মধ্যেই। আমি বললাম এন্ডোমেট্রিয়ামের মধ্যে একটা টিস্যু থাকে বা একটা লেয়ার থাকে যার নাম হলো স্ট্র্যাটা ফানসানালিস, সেটা ডেভেলপমেন্টে কে কাজ করে, ইস্ট্রোজেন। এবং সেই লেয়ারে বহু গ্ল্যান্ড থাকে এবং গ্ল্যান্ডের সিক্রেটরি নেচার দেখতে পাই, যেটা কার কাজ, প্রোজেস্টেরন। ঠিক আছে, ইস্ট্রোজেনের তাহলে মেন কাজ গেল কি, ডেভেলপমেন্ট অফ এন্ডোমেট্রিয়াম, যেটা মেনস্ট্রুয়াল সাইকেলের খুব ইম্পর্টেন্ট কাজ। তারপরে কি, ইস্ট্রোজেন ডেভেলপমেন্ট অফ ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। বিভিন্ন ধরনের যে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার একটা ফিমেলে বাচ্চা থেকে যৌবনকালের যে উত্তীর্ণ হলো তার মধ্যে যে বিভিন্ন রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারগুলো ডেভেলপ হবে, কার প্রভাবে হয়, ইস্ট্রোজেন। তারপর কি বলছে, ফেমিনাইন সেকেন্ডারি ক্যারেক্টার, অর্থাৎ একটা বাচ্চা থেকে একটা মহিলা যৌবনকালে আসলে তার বিভিন্ন ধরনের শারীরিক চেঞ্জ দেখতে পায় বা পরিবর্তন দেখতে পায়। সেই পরিবর্তনগুলো কিন্তু বেসিক্যালি কার প্রভাবে হয়, ইস্ট্রোজেন। যেমন তার গলার ভয়েস চেঞ্জ হয়, তার চামড়া নমনীয় হয়ে যায়, বোঝা গেছে, তার অ্যাক্সিয়াল হেয়ার দেখতে পায়। তার সঙ্গে তার একটা সেকেন্ডারি ক্যারেক্টার হিসেবে দেখতে পায় যে বক্ষ যে আছে সেখানে ব্রেস্টের ডেভেলপমেন্ট কিন্তু হয়। ব্রেস্ট কিন্তু প্রথম থেকেই থাকে, তার ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ ফ্যাট সেখানে কি হতে থাকে, জমা হতে থাকে, এবং সেটা তুলনামূলকভাবে সাইজে বৃদ্ধি পায়। কার হরমোনের প্রভাবে, ইস্ট্রোজেন হরমোন। সেই সঙ্গে আমরা দেখতে পাই যে ইস্ট্রোজেন ব্লাডের মধ্যে কোলেস্টেরল লেভেলকে কী করে, ডিক্রিজ করে। সেই জন্য তুলনামূলক যারা রিপ্রোডাক্টিভ এজে থাকে মহিলাদের কিন্তু তোমরা মায়োকার্ডিয়াল ইনফেকশন বা হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাক এগুলো তুলনামূলক কম দেখতে পাবে। কারণ কি, আমরা জানি কোলেস্টেরল ব্লাডের মধ্যে জমা হয়ে গেলে সেটা কি হয়ে যায় না, ব্লাডকে অক্লুড করে দেয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। তার ফলে ম্যাক্সিমাম টাইম আমরা এমআই বা মায়োকার্ডিয়াল ইনফাকশন দেখতে পাই। সেটা কিন্তু যেহেতু মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন কোলেস্ট্রল কমায়, তো যাদের মধ্যে ইস্ট্রোজেনের সিক্রেশন খুব ভালো তাদের কিন্তু এমআইয়ের পরিমাণটা খুব কম। এই ঘটনাটা আমরা যখন এলএনে পড়তাম, এলএনে একজন স্যার আমাদেরকে শুনিয়েছিলেন। তার সঙ্গে প্রোটিনের অ্যানাবলিজম শুরু করে। অ্যানাবলিজম মানে কি, প্রোটিন বেশি বেশি তৈরি হওয়া। একটা মহিলা বাচ্চা থেকে যখন যৌবন হচ্ছে তার ওয়েট বাড়বে, তার হচ্ছে যেহেতু হাইট বাড়বে, তো সেই কারণে প্রোটিনের প্রয়োজন কিন্তু প্রয়োজন, সেই কারণে প্রোটিন অ্যানাবলিজম অর্থাৎ প্রোটিন তৈরি করবে। তার সঙ্গে কী করবে, ইনহিবিট গ্রোথ হরমোন এফএসএইচ এলএইচ। এই জিনিসটা নিয়ে একটু পরেই জাস্ট ডিসকাস করছি আমি। তারপরে প্রোজেস্টেরনের কী কাজ, মেনলি ও বললাম সিক্রেটরি নেচার কাজ। একইভাবে যেমন এন্ডোমেট্রিয়ামের সিক্রেশনের কাজ, একইভাবে ম্যামারি গ্ল্যান্ড যখন তৈরি হয়ে যাবে অর্থাৎ ব্রেস্ট যখন তৈরি হয়ে যাবে সেখানেও সিক্রেশন একে হেল্প করবে প্রোজেস্টেরন। ওর মধ্যে যে অ্যালভিওলাইগুলো হয়, অ্যালভিওলাইগুলো কিন্তু প্রোজেস্টেরন তৈরি করাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তার সঙ্গে ইনহিবিট জিএনএইচ গ্রোথ হরমোন এফএসএইচ এলএইচ। এই জিনিসটা নিয়ে জাস্ট একটু পরে আমি তোমাদের ব্যাখ্যা করে দেখাচ্ছি। দেখো, আমি বললাম হাইপোথ্যালামাস থেকে খরিত হয় জিএনআরএইচ। ও কাজ করে কার উপর, এফএসএইচ এবং এলএইচ। এফএসএইচ কি ক্ষরণ করে, মেনলি ইস্ট্রোজেন। আর এলএইচ কি ক্ষরণ করে, মেনলি প্রোজেস্টেরন। এবার এই যে দুটো হরমোন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, জাস্ট ইস্ট্রোজেন লিখলাম, এই দুটো হরমোন কি করতে পারে, পজিটিভ এফেক্ট দিতে পারে এবং নেগেটিভ এফেক্ট দিতে পারে। আশা করি তোমরা এন্ডোক্রাইন চ্যাপ্টার যেখানে পড়েছো সেখানে আমার পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাকের কথা শুনেছো। তো আবার একবার বলে দিই, তাও পজিটিভ ফিডব্যাক মানে কি, ধরো কথার জন্য বলছি এ খরিত হচ্ছে, কোথা থেকে, বি থেকে। তাহলে বি থেকে খরিত হচ্ছে কে, এ। এবার এ যদি একটু তুলনামূলক বেশি খরিত হয়ে যায়, এর মনে হচ্ছে আমার আর প্রয়োজন নেই খরিত হবার, একে সিগন্যাল পাঠাবে যে আর খরিত করো না আমাকে, আমার আর প্রয়োজন নেই। তখন একে সিগন্যাল পাঠালো কিসের জন্য, বন্ধ করার জন্য, অর্থাৎ নেগেটিভ একটা এফেক্ট পাঠালো। একে আমরা বলে থাকি নেগেটিভ ফিডব্যাক। কি বলে, নেগেটিভ ফিডব্যাক। তখন এ কি করবে, এর সিক্রেশনটা ধীরে ধীরে কমে যাবে। এবার এ যদি একে সিগন্যাল পাঠায় যে আমার পরিমাণে কম আছে, আমাকে আরও বেশি বেশি করে দাও, তখন এ যে সিগন্যালটা পাঠাবে তাকে আমরা বলে থাকি পজিটিভ ফিডব্যাক। কি বলে থাকি,
পজিটিভ ফিডব্যাক। তো এটাই হলো নেগেটিভ ফিডব্যাক এবং পজিটিভ ফিডব্যাক। একইভাবে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন কি দেয়, এই ফিডব্যাক সিস্টেমের উপর কাজ করে। ইস্ট্রোজেনের দুটো ফিডব্যাক আমরা দেখতে পাই, কি দেখতে পাই, দুটো ফিডব্যাক, কার উপর, এফএসএইচ এবং গনোট্রপিন রিলিজিং হরমোন। একইভাবে ইস্ট্রোজেনেরও পিটুইটারি এবং হাইপোথ্যালামাস দুজনের উপর এফেক্ট দেখতে পায়। কিন্তু ইস্ট্রোজেন এমন একটা হরমোন যে বোথ পজিটিভ এফেক্ট দেখাতে পারে এবং নেগেটিভ এফেক্ট দেখাতে পারে, কিন্তু প্রোজেস্টেরন অনলি নেগেটিভ এফেক্ট দেখায়। প্রোজেস্টেরন কি দেখায়, অনলি নেগেটিভ এফেক্ট, কোন রকম পজিটিভ এফেক্ট প্রোজেস্টেরন দেখায় না। তাহলে প্রশ্ন যে ইস্ট্রোজেন কখন পজিটিভ এফেক্ট দেখায়, কখন নেগেটিভ এফেক্ট দেখায়, চলো ওটাই জেনে নেব। এবং মেনস্ট্রুয়াল সাইকেল যেটা মেন, ওটাকে প্রত্যেক ধাপে ধাপে এবার আমরা বুঝবো। জাস্ট এটুকু বুঝে গেছো, তাহলে বুঝতে পারবে কোথায় কিভাবে কোন জিনিসটা কাজ করে। এরপর আমরা পড়বো মেন, যেটা মেনস্ট্রুয়াল সাইকেল নামে পরিচিত সেই জায়গাটা। হরমোনের ক্রিয়া বুঝে গেছি, মানে আমরা এটা খুব সহজে বুঝতে পারবো। সব থেকে প্রথম আমি তোমাদেরকে যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা কি না, একটা মেয়ে যখন বাচ্চা আছে সেখান থেকে যৌবনকালে তার যে রেখাটা দ্বারা বোঝা যায় সে যৌবন হয়েছে, সেটা হলো মেনস্ট্রুয়াল সাইকেল। তাহলে প্রশ্ন, মেনস্ট্রুয়াল সাইকেলের প্রয়োজনীয়তা কি, যেটা একটু আগে আমি তোমাদেরকে বলিনি, এখন বলছি। মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে প্রাণীদের এমন একটা চক্র যেখানে সে প্রেগনেন্ট হবার অর্থাৎ গর্ভবতী হবার একটা সাইকেল চলে, ঠিক আছে। অর্থাৎ একটা মহিলা প্রেগনেন্ট হতে পারবে যদি এই সাইকেল তার মধ্যে শুরু হয়। কোন সময় প্রেগনেন্ট হতে পারবে, কিভাবে হবে, সেটা লেকচার শেষে অফকোর্স তোমরা বুঝে যাবে। এখন আমরা পড়বো যে মেনস্ট্রুয়াল সাইকেল ব্যাপারটা কি, আরও ডিটেলসে জানার চেষ্টা করি, ঠিক আছে। দেখো, বেসিক্যালি অ্যানিমেল অর্থাৎ যারা প্রাণী, তাদের মধ্যে একটা বিশেষ গ্রুপ, সেটা হলো প্রাইমেট। এদের মধ্যেই আমরা মেনস্ট্রুয়াল সাইকেলটা দেখতে পাই। আমরা জানি যে অ্যানিমেলসের দুটো ভাগ, কর্ডেট আর নন কর্ডেট। কর্ডেটসের মধ্যে অর্থাৎ যাদের মেরুদণ্ড আছে তাদের মধ্যে কিছু জনে মেনস্ট্রুয়াল সাইকেল দেখা যায়, আর কিছু জনে সিজনাল সাইকেল দেখা যায়। তো যাদের মেনস্ট্রুয়াল সাইকেল দেখতে পাই তাদেরকে আমরা বলে থাকি প্রাইমেট, যেমন মানুষ, তাছাড়া ওই বানর, এদের মধ্যে আমরা মেনস্ট্রুয়াল সাইকেল দেখতে পাই, আমরা হচ্ছে সব প্রাইমেট। আর কিছু আছে যারা নন প্রাইমেট, যেমন আমাদের চারপাশে যে সমস্ত গৃহপালিত পশু দেখতে পাই, গরু, ছাগল, কুকুর, তারপরে বিড়াল, এরা হচ্ছে সব হচ্ছে নন প্রাইমেট। ওকে, তো এদের মধ্যে বেসিক্যালি আমরা কি দেখতে পাই না, মেনস্ট্রুয়াল সাইকেল যারা প্রাইমেট তাদের মধ্যে আমরা মেনস্ট্রুয়াল সাইকেল দেখতে পাই। তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল কেন হয়, প্রথমেই বললাম যে একটা ফিমেল প্রিপেয়ার ইটসেলফ, নিজেকে তৈরি করে ফর এ পসিবল প্রেগনেন্সি, অর্থাৎ একটা প্রেগনেন্ট হওয়ার জন্য নিজেকে তৈরি করে কার মাধ্যমে, এই মেনস্ট্রুয়াল সাইকেলের মাধ্যমে। এই জন্য এই সাইকেলটা একটা ফিমেল বডিতে খুব প্রয়োজনীয়। কোনো মহিলার যদি মেনস্ট্রুয়াল সাইকেল না হয়, সে কিন্তু গর্ভবতী বা প্রেগনেন্ট কিন্তু কোনোভাবেই হতে পারবে না, এটা মাথার মধ্যে অবশ্যই রেখো। এবার ও নিজেকে তৈরি করে প্রেগনেন্ট হওয়ার জন্য। তাহলে প্রশ্ন, যে প্রেগনেন্ট হওয়ার জন্য যদি তৈরি করে, তাহলে প্রত্যেক মাসে মেনস্ট্রুয়াল সাইকেলে কি প্রয়োজন। দেখো, একটা মহিলা প্রত্যেক মাসে নিজেকে তৈরি করে প্রেগনেন্ট হওয়ার জন্য, কিন্তু প্রত্যেক মাসে সে প্রেগনেন্ট তো নাও হতে পারে। এবার একটা মহিলা যদি প্রেগনেন্ট হয়, সে 9 থেকে 10 মাস পর্যন্ত প্রেগনেন্ট থাকে, কিন্তু যদি প্রেগনেন্ট না হয়, প্রত্যেক মাসে এই সাইকেলটা কিন্তু রেগুলার চলতে থাকবে। সেই জন্য আমি লিখেছি যে ও পসিবল প্রেগনেন্সির জন্য নিজেকে তৈরি করবে। যদি ও পজিটিভ হয়, অর্থাৎ যদি প্রেগনেন্ট হয়ে যায়, তখন ওর প্রেগনেন্সি কন্টিনিউ হবে কত মাস, 9 থেকে 10 মাস। এবং তখন ও কী করবে, তার পেটের মধ্যে একটা বেবিকে ডেভেলপ করবে। বেবি ডেভেলপ করার শব্দটা তো ভুল, বেবি শব্দটা মায়ের পেট থেকে বেরোলে তখন হয়। মনে রাখবে যে একটা ফিটাসকে কিন্তু ও ডেভেলপ করবে, অর্থাৎ একটা বাচ্চাকে ও মায়ের পেটের, নিজের পেটের মধ্যে ডেভেলপ করবে। এবং যদি প্রেগনেন্ট না হয়, তখন কি হয়, ও যত কিছু তৈরি করেছে পুরোটাকেই স্লাগিং করে বাইরে বের করে দেবে। কিসের মাধ্যমে, ব্লাডের মাধ্যমে। সেই কারণে এখানে আমরা দেখতে পাই একটা ব্লিডিং দ্বারা এই সাইকেলটা চেনা যায়। আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে একটা নির্দিষ্ট সময় কি হয়, ব্লিডিং হয়, রক্তপাত হয়, যে সময়টাই আমরা কি বুঝতে পারি, যে মেনস্ট্রুয়াল সাইকেল চলছে। সুতরাং এই মেনস্ট্রুয়াল সাইকেলের ব্লিডিং ফেজটাই এমন ফেজ যে টাইমটাই আমরা বুঝতে পারি যে মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলার হচ্ছে কি হয়নি। কোনো মহিলা যদি এসে বলে যে আমার 2 মাস 3 মাস ব্লিডিং হচ্ছে না, তাহলে হয় বুঝতে হবে সে প্রেগনেন্ট হয়েছে, অথবা তার শরীরের মধ্যে কোনো রকম রিপ্রোডাক্টিভ ফাংশানে বা হরমোনাল কোনো ফাংশানে কিছু ডিসব্যালেন্স হয়েছে। সেই কারণে গাইনোকোলজিস্টের সঙ্গে কিন্তু তারা পরামর্শ নেয়। তাহলে এই মেনস্ট্রুয়াল সাইকেল যদি না হয়, তাহলে দুটো কেস হতে পারে, হয় প্রেগনেন্ট হয়েছে, অথবা কোনো শরীরে হরমোনাল বা রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারে কিছু সমস্যা হয়েছে। এবার যদি সে প্রেগনেন্ট না হয়, তার প্রত্যেক মাসে কিন্তু নির্দিষ্ট সময়ে মেনস্ট্রুয়াল সাইকেলের মেন্সগুলো কিন্তু বেরিয়ে আসবে, অর্থাৎ রক্তপাত হবে, যার মধ্যে ইউটেরাসের বেশ কিছু টিস্যু যেগুলো বেরিয়ে আসবে, যেটা একটু পরেই বলছি। তার মানে কি, পসিবল প্রেগনেন্সি যদি না হয়, তাহলে মেন্সের মাধ্যমে বেরিয়ে আসবে, আবার পুনরায় সে নিজেকে প্রেগনেন্ট করার জন্য তৈরি করবে, আবার যদি প্রেগনেন্ট না হয়, মেন্স হবে, আবার তৈরি করবে। তো এইভাবে প্রত্যেক মাসে সাইকেলটা চলতে থাকে। এই সাইকেলটা কতদিনের হয়ে থাকে, জেনারেলি ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাই এই সাইকেলটা হয় 28 দিনের। কত দিনের হয়ে থাকে, 28 ডেজ। কত দিনের, 28 ডেজ, অর্থাৎ 28 দিনের। এর থেকে বেশি কম কি হয় না, হয়।
কমও হতে পারে, বেশি হতে পারে, 30, 32, 35, যার যেমন হতে পারে, কোনো সমস্যার ব্যাপার নয়। কিন্তু রেগুলার সাইকেলটা চলতে হবে, এটা হচ্ছে একটা কম্পালসারি ব্যাপার মহিলা যদি সুস্থ থাকতে চায়। এবার এই সাইকেলটা 28 দিনের যে হয়, আমি এখানে দেখো একটা এরকম যেমন হয় না, হুইল হয় না, চাকা হয় না, চাকার মতো করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে এখানে 28টা দিন পর্যন্ত এরকম করে কাটা যেত। আমি কাটিনি, জাস্ট এই যেগুলোকে রিপ্রেজেন্ট করেছি আর এটা আলাদা করে রেখেছি। কেন রেখেছি? কারণ আমরা দেখতে পাই যে মেনস্ট্রুয়াল সাইকেলে 3টে ফেজ। কটা ফেজ? 3টে ফেজ। প্রথম হচ্ছে ব্লিডিং ফেজ। এই ব্লিডিং ফেজকেই আমরা বলে থাকি মেনস্ট্রুয়াল ফেজ বা মেন্স। এই সময় কি হয়? ব্লিডিং হয়, অর্থাৎ রক্ত একটা মহিলার দেহ থেকে ভ্যাজাইনার মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। তাহলে এটা হলো ব্লিডিং ফেজ, এটা হচ্ছে সবথেকে প্রথম ফেজ। সেকেন্ড ফেজ হচ্ছে প্রলিফারেটিভ অর ফলিকুলার ফেজ। কিছুক্ষণ আগেই আমি তোমাদেরকে ফলিকুলোজেনেসিস দেখার কথা বললাম। ফলিকুলোজেনেসিসে কি হয়? একটা ওভারির মধ্যে ফলিকলগুলো ডেভেলপ হয়, তার মধ্যে প্রাইমারি উসাইড থাকে, সে সেকেন্ডারি উসাইডে পরিণত হয়। তারপর সে কি হয় না, ওই ফলিকলগুলো ডেভেলপের মাধ্যমে গ্রাফিয়ান ফলিকল হলে সেখান থেকে সেকেন্ডারি উসাইডটা বেরিয়ে যায়। তো এই যে পুরোটা প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, টার্সিয়ারি ফলিকল, গ্রাফিয়ান ফলিকল, ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল, এই যে সাইকেলটা, এইটা যখন ডেভেলপমেন্ট হয় যে ফেজটাতে, তাকে আমরা বলি পলিফারেটিভ ফেজ অর ফলিকুলার ফেজ। এবার ওই ফলিকুলার ফেজ যখন শেষ হয়, অর্থাৎ গ্রাফিয়ান ফলিকল যখন ম্যাচিওর হয়ে যায়, সেখান থেকে সেকেন্ডারি উসাইডটা ভেঙে বাইরে বেরিয়ে চলে আসে। এবার সেকেন্ডারি উসাইডটা যখন বেরিয়ে চলে আসলো, বেরিয়ে আসার পর আমরা বলেছিলাম যে ওখানে দুটো স্ট্রাকচার থাকে, একটা নাম হলো কি কর্পাস হেমোরাজিকাম, কর্পাস লিউটিয়াম, এবং সব থেকে শেষে পাবো কর্পাস অ্যালবিকান্স। এবার কর্পাস লিউটিয়াম কিছুক্ষণ আগেই তোমাদেরকে দেখালাম যে বিভিন্ন ধরনের হরমোন ক্ষরণ করে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ইনহিবিন, রিল্যাক্সিন। তো তখন কি করছে? সিক্রেট করছে, সেই জন্য সেইটাকে বলবো সিক্রেটরি অর লিউটিয়াল ফেজ। বোঝা গেছে না? যায়নি? এবার এই তিনটে যে ফেজ আছে নির্দিষ্ট সময় পর্যন্ত বা নির্দিষ্ট দিন পর্যন্ত থাকে। ব্লিডিং ফেজ বা রক্তপাত, একটা মহিলার ক্ষেত্রে মাসে 4 থেকে 5 দিন রক্তপাত কিন্তু হয় বা ব্লিডিং কিন্তু হয়। সেই জন্য এখানটা ধরো 1, 2, 3, 4, 5, এই 5 দিন পর্যন্ত আমি কাকে রিপ্রেজেন্ট করছি? ব্লিডিংকে। 5 দিন পর এই ব্লিডিংয়ের পর শুরু হয় ফলিকুলার ফেজ। তাহলে প্রশ্ন যে এখানে কিন্তু ফলিকুলার ফেজ কি শুরু হয় না? না, এখানে সেইভাবে শুরু হয় না, শুরু হয় এখান থেকে, অর্থাৎ কত দিন থেকে? 6 নাম্বার দিন থেকে। কতদিন পর্যন্ত ডেভেলপ হতে টাইম লাগে? 6, 7, 8, 9, 10, 11, 12, 13 দিন পর্যন্ত মোটামুটি তার ফুল ডেভেলপমেন্ট হতে টাইম লাগে, অর্থাৎ প্রায় 1 সপ্তাহ, 7 দিনের মতো টাইম লাগে। তারপরে এই 14তম দিনে কি হয় না, গ্রাফিয়ান ফলিকলটা ফেটে গিয়ে ওভুলেশন হয়, অর্থাৎ সেকেন্ডারি উসাইডটা বাইরে বেরিয়ে আসে। কার? ওভারির বাইরে। কীভাবে বেরিয়ে আসে একটু পরে বলছি। বেরিয়ে আসার সময় যে ক্রিয়াটা হয় বা যে ফেজটা, একে আমরা বলে থাকি, ঘটনাটাকে ওভুলেশন। ওভুলেশন হওয়ার পর এখানে কি তৈরি হয় না, কর্পাস হেমোরাজিকাম। এবং 7 দিনের পর যখন 21 দিনে যাওয়া হয়, কতদিন? 21 দিন, তখন ডেভেলপ হয় কে না, কর্পাস লিউটিয়াম। তাহলে 14 দিনের 1 সপ্তাহ পর ভালোভাবে ডেভেলপ কে হয়? কর্পাস লিউটিয়াম। এবং এই লিউটিয়াম মেনলি এখান পর্যন্ত কি করতে থাকে? সিক্রেট করতে থাকে বেশ কিছু দিন। কতদিন পর্যন্ত? মোটামুটি ধরে রাখতে পারো 23 থেকে 24 দিন বা 23 থেকে 24তম দিন পর্যন্ত কি করতে থাকে? সিক্রেট করতে থাকে। 21 দিনে খুব ভালোভাবে ডেভেলপড হয়, খুব বেশি সিক্রেশন হয়। 23 থেকে 24 হচ্ছে যে তারিখ থাকবে, ততদিন পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে সিক্রেট হবে। তারপরে ধীরে ধীরে কি হয়ে যাবে? এটা নষ্ট হয়ে যাবে, কর্পাস অ্যালবিকান্সে পরিণত হবে। কর্পাস লিউটিয়াম কিসে পরিণত হবে? কর্পাস অ্যালবিকান্স। এবং সে নষ্ট হয়ে গিয়ে কী হয়ে যাবে? সম্পূর্ণভাবে হচ্ছে ডিজেনারেট হয়ে যাবে। কার মধ্যে? না, ওভারির মধ্যে। এবার এই যে মেনস্ট্রুয়াল সাইকেল জিনিসটা আমরা পড়ছি না, এখানে হরমোনগুলো ওভারি থেকে খরিত হয়, ঠিক আছে, কিন্তু আমরা জানি একটা মহিলা প্রেগনেন্ট হয় বা একটা বাচ্চা প্রেগনেন্সির জন্য কোথায় ডেভেলপমেন্টের প্রয়োজন? ইউটেরাস বা জরায়ু। ইউটেরাস বা জরায়ুতেই এই যে সাইকেলটা দেখতে পাচ্ছি, এর পুরো সেম টু সেম একটা এফেক্ট পাবো। সেই কারণে প্রত্যেকটা ফেজকে নিয়ে আমরা পড়াশোনা করব, তার পড়ব ওভারিতে কি এফেক্ট, পড়ব তার ইউটেরাসের মধ্যে কি এফেক্ট। তো সব থেকে প্রথম আমরা শুরু করছি, প্রথম যে ফেজটা সেটা কি? ব্লিডিং ফেজ। ব্লিডিং ফেজ কোথায় হয় বললাম? সব থেকে প্রথম। কতদিন ধরে কন্টিনিউ থাকে? 4 to 5 ডেজ। কতদিন কন্টিনিউ থাকে? 4 to 5 ডেজ। তোমরা কিন্তু অবশ্যই এটা নোট ডাউন করো। নোট ডাউন করলে দেখবে খুব সহজে জিনিসটা মেমোরাইজ করতে পারছো, পরে রিভিশন করতে পারছো। ওকে, তো ব্লিডিং ফেজ হয়ে থাকে কি? রক্তপাত। তো বেসিক্যালি একটা মহিলা কত রক্তপাত হয় একটা মেনস্ট্রুয়াল সাইকেলে? 40 থেকে 80 ml মতো ব্লাড কিন্তু শরীর থেকে বেরিয়ে যায়। 40 থেকে 80 ml, এটা কিন্তু যথেষ্ট, মানে অনেকটাই ব্লাড ধরতে পারো, ঠিক আছে। এটা একটা নর্মাল ব্লাডের একটা কাউন্ট আমি বললাম। এই সময় কে কাজ করবে? কিছুক্ষণ আগেই বললাম যে বিভিন্ন ধরনের সেক্সুয়াল হরমোন। এবার এই ব্লিডিং ফেজকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, যে ইনিশিয়াল ফেজ অর্থাৎ 1-2 দিন, তারপরের দিকে শুরু করে 3-4-5 দিন পর্যন্ত, তাহলে দুটো ভাগে ভাগ পাবো, একটা ইনিশিয়াল ব্লিডিং ফেজ, একটা লেট বা একেই বলা হয় টার্মিনাল ব্লিডিং ফেজ। ওকে, অনেকটা ডিটেলসে পড়ানোর চেষ্টা করছি যাতে খুব
ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার হয়। তো একটু মনোযোগ দিয়ে শোনো। তো ইনিশিয়াল ফেজে কি হয় না, সব গ্রোথ হরমোনগুলোই থাকে, সব সেক্সুয়াল হরমোনগুলোই থাকে, কিন্তু এদের পরিমাণে খুব কমে যায়। কেন কমে যায়, কী জন্য কমে যায়, এই যখন লাস্ট ফেজটা পড়বো তখন জানিয়ে দেবো। তাহলে এদের পরিমাণ কি হয়ে যায়, কমে যায়। কিছুক্ষণ আগেই আমি তোমাদেরকে বললাম, যখন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের পরিমাণ কমে যায়, ও তার উপরে যারা ওকে ক্ষরণ করে তাদেরকে সিগন্যাল পাঠাবে যে বেশি বেশি করে ক্ষরণ করো, বেশি বেশি করে ক্ষরণ করো। তো এ যখন কমে যায়, তারপরে কি হয়, ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের লো লেভেল হয়ে গেলে এরা কি করে, পজিটিভ এফেক্ট দেয় এবং জিএনআরএইচ, এফএসএইচ, এলএইচ এদের সিক্রেশনগুলো বাড়িয়ে দেয়। কখন, ইনিশিয়াল ফেজে কমে যায়, আর লেট স্টেজে কী করে দেয়, বাড়িয়ে দেয়। এবার এই হরমোনগুলো যখন কমে যায়, তখন এই কর্পাস লিউটিয়ামটা, যেটার কথা এখানে বলছিলাম, এটা কি হয়ে যায়, কমপ্লিট ডিজেনারেট হয়ে যায়। কারণ কি, এ হরমোন ক্ষরণ করছে না, ও নিজেকে রেখে করবেটা কি, ওর তো প্রয়োজন নেই। কিন্তু এ যদি দেখতে পায় যে প্রেগনেন্সি চলে এসছে, অর্থাৎ একটা মহিলা প্রেগনেন্ট হয়ে গেছে, তখন এ কিন্তু এইভাবেই 9 মাস থাকবে। কিন্তু যদি প্রেগনেন্ট না হয়, এ বলবে আমার প্রয়োজন কি আছে, আবার একটা সাইকেল শুরু হবে যখন, তখন আবার তৈরি হবে। এ তখন নিজেকে কি করে দেয়, কমপ্লিট ডিজেনারেট করে দেয়। কাদের জন্য, এই হরমোনগুলো কমে যাবার জন্য। এই জিনিসটা কোথায় দেখতে পাই, ওভারের মধ্যে দেখতে পাই। একইভাবেই ইউটেরাসে আমরা কি দেখতে পাবো না, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের পরিমাণ কমে গেছে। আমরা কিছুক্ষণ আগেই পড়ছিলাম যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন কি করে, ইউটেরাসের ডেভেলপমেন্ট, সিক্রেটরি নেচার এগুলোকে কন্টেন্ট করে। এবার ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুটো যদি কমে যায়, ইউটেরাস দেখবে যে ডেভেলপমেন্ট করার লোকগুলো তো আর আসছেই না, তাহলে কি প্রয়োজন নেই জিনিসটার। এবার তখন ইউটেরাস নিজেকে সিগন্যাল দেবে, তাহলে মনে হচ্ছে প্রয়োজন নেই, তুমি একটা কাজ করো, এই প্রোস্টাগ্ল্যান্ডিন বলে একটা হরমোন আছে, এটা ক্ষরণ করো, এটার পরিমাণ বেড়ে যায়। প্রোস্টাগ্ল্যান্ডিনের দুটো কাজ, এক নম্বর ব্লাড ভেসেলগুলোকে কনস্ট্রিক্ট করা, আর্টারিগুলোকে কনস্ট্রিক্ট করা, এবং ইউটেরাসের মধ্যে যে মায়োমেট্রিয়ামের যে লেয়ারটা আছে তাকে কনস্ট্রিক্ট করা, তাকে এরকম করে সংকোচন করবে, এবং ব্লাড ভেসেলগুলোকে কনস্ট্রিক্টে কী বলা হয়, ভেসোকনস্ট্রিকশন কী করবে, প্রোস্টাগ্ল্যান্ডিন ইনক্রিজ করবে। প্রোস্টাগ্ল্যান্ডিন যখনই ভেসোকনস্ট্রিকশনকে ইনক্রিজ করবে, তখনই কি হয়ে যাবে না, ব্লাড আর এন্ডোমেট্রিয়ামের মধ্যে যাবে না। ব্লাড যদি এন্ডোমেট্রিয়ামের মধ্যে না যায়, তাহলে কি হয়ে যাবে, এন্ডোমেট্রিয়ামের টিস্যুগুলো ধীরে 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 মারা যাবে, এবং সে কি হয়ে যাবে, ডিজেনারেট হয়ে যাবে। তো কোন লেয়ারটা বেসিক্যালি ডিজেনারেট হয়, তার নাম হলো স্ট্র্যাটাম ফাংশনালিস। এ কি হয়ে যাবে, ডিজেনারেশন হয়ে যাবে, বা ডিজেনারেট হয়ে গিয়ে নষ্ট হয়ে যাবে। ডিজেনারেট হয়ে নষ্ট হয়ে যাবে, তার সঙ্গে এখানে যে মায়োমেট্রিয়াম আছে এর মধ্যে প্রচুর মাসেল আছে, ও কী করবে, এরকম বারবার কনস্ট্রিক্ট করলে ওই নষ্ট হওয়া যে টিস্যুগুলো আছে বা লেয়ারটা আছে, তার সঙ্গে বিশেষ ব্লাড কি হয়ে যাবে না, শরীর থেকে বাইরে বেরিয়ে আসার জন্য হচ্ছে রাস্তা দেখবে। যখনই রাস্তা দেখবে তখনই কি হবে না, ব্লিডিং হবে, এবং ওই মেনস্ট্রুয়াল ব্লাড এবং ওই টিস্যুগুলো এগুলো সব ভ্যাজাইনার মধ্যে দিয়ে কী হবে, শরীরের বাইরে চলে আসবে। তখন এই ফেজটাকে আমরা বলে থাকি ব্লিডিং ফেজ। কতদিন চলতে থাকে, 4 থেকে 5 দিন চলতে থাকে। বোঝা গেছে? তাহলে এটা কি ইনিশিয়াল ফেজে আমরা দেখতে পাবো ব্লিডিং কিন্তু কন্টিনিউ চলছে। এবার ব্লিডিং ধীরে ধীরে অল্প অল্প করে কমতে থাকবে, ঠিক আছে? তখন সেটাকে কি বলবো, টার্মিনাল বা লেট ফেজ। এই সময় কি বললাম না, এই হরমোনগুলো আবার বৃদ্ধি পাচ্ছে। এই হরমোনগুলো যখনই বৃদ্ধি পাবে, তখনই আমরা ফলিকুলোজেনেসিসে বা উজেনেসিসে দেখেছিলাম যে এরা কী করবে, উজেনেসিস করবে। তাহলে তখন কি হবে না, এরা 6 থেকে 12টা প্রাইমারি ফলিকলের ডেভেলপমেন্ট ধীরে ধীরে শুরু করবে। এরা ডেভেলপমেন্ট হয়ে কি তৈরি হয়, সেকেন্ডারি ফলিকল। এবার সেকেন্ডারি ফলিকলের পর যে ফেজটা চলে আসবে তাকে আমরা বলবো ফলিকুলোজেনেসিস বা পলিফারেটিভ ফেজ। চলো সেই স্টেজটা আমরা পড়ি। এরপর ফলিকুলার ফেজটা বুঝবো, খুব ইম্পর্টেন্ট ফেজ, কারণ এই ফেজটার গুরুত্বই মেনস্ট্রুয়াল সাইকেলে ম্যাক্সিমাম। ফলিকুলার ফেজের কি বলেছিলাম, 1 নম্বর ফলিকেলগুলো ডেভেলপমেন্ট হবে। কিভাবে ডেভেলপমেন্ট হবে বলছি। আমরা একটু আগে পড়লাম ব্লিডিং ফেজ, সেখানে কি বলেছিলাম যে কিছু কিছু প্রাইমারি ফলিকেল সেকেন্ডারি ফলিকলে পরিণত হবে। এখানে কি হবে, পুরো সেকেন্ডারি ফলিকল থেকে ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল পর্যন্ত পরিণত হবে। এটার একইভাবে ইনিশিয়াল ফেজ আর লেট ফেজ করেছি। দু জায়গাতে হরমোনের ক্রিয়া দেখতে পাবো। দেখো আমরা ব্লিডিং ফেজের লাস্টে কি দেখলাম না, গ্রোথ হরমোন এলএইচ, এফএসএইচ এগুলো কি হয়েছে, ইনক্রিজ হয়েছে। এখানেও একইভাবে ইনিশিয়াল ফেজে আমরা কি দেখতো, গ্রোথ হরমোন এফএসএইচ, এলএইচ কি হয়েছে, ইনক্রিজ। তাহলে প্রশ্ন যে আমি কেন ই ফর ইস্ট্রোজেন কেন লিখে রেখেছি, কারণ আমরা জেনে থাকি এফএসএইচ কাকে প্রমোট করবে, ইস্ট্রোজেনকে। কারণ ফলিকুলার ফেজ যখন চলে তখন ওখানে গ্র্যানুলোসার সেলে এফএসএইচ কাকে ক্ষরণ করার জন্য উদ্দীপ্ত করে, ইস্ট্রোজেন। তাহলে ইস্ট্রোজেনের ক্ষরণও কি হবে, বৃদ্ধি পাবে। কিন্তু এলএইচ প্রোজেস্টেরনের কিন্তু ক্ষরণ এই ইনিশিয়াল ফেজে কোনো রকম করবে না। তাহলে কোথায় করে, এই সেকেন্ডারি ফেজ থেকে শুরু করবে। কোথা থেকে প্রোজেস্টেরনের ক্ষরণ হয়, একটু আধটু, সেটা একটু পরেই আমি বলছি। প্রচুর ক্ষরণ হয় না প্রোজেস্টেরন, একটু আধটু ক্ষরণ হয়। এবার এই হরমোনের প্রভাবে কি হবে, ফলিকেল এবার ধীরে ধীরে নিজেকে ডেভেলপ করতে থাকবে। তাহলে একটা থেকে দুটো সেকেন্ডারি ফলিকেল ছিল, ওরা একটা টার্সিয়ারি ফলিকলে পরিণত করবে। কিসে পরিণত করবে, টার্সিয়ারি ফলিকল। এখানে 3 ডিগ্রি মানে এটা টার্সিয়ারি। এবার এটা কোথাকার কাজ হলো, ওভারির। ইউটেরাসে কি হবে,
ব্লিডিং ফেজ ছিল, এখন কি হবে, ব্লিডিং ফেজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। সেই সঙ্গে ইউটেরাস নিজেকে ডেভেলপ করতে থাকবে, ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম মায়োমেট্রিয়াম এরা নিজেকে ডেভেলপ করতে থাকবে। তো ইনিশিয়াল ফেজে আমরা দেখতে পাই এন্ডোমেট্রিয়ামের ডেভেলপমেন্ট। এন্ডোমেট্রিয়াম কি করে, হাইপারপ্লেসিয়া করে, অর্থাৎ যে সেলগুলো ধুয়ে মুছে বাইরে চলে গেছে তাকে আবার ভালো করে নতুন করে ডেভেলপ করা, তাকে কি বলে হাইপারপ্লেসিয়া। প্লেজিয়া মানে হচ্ছে সেল ডিভিশনের মাধ্যমে, আর হাইপারট্রফি মানে সেল বৃদ্ধি করা, দুটোতেই কিন্তু আলটিমেটলি সেলুলার লেয়ার হয়। বোঝা গেছে? হাইপারপ্লেজিয়া মানে কি, একটা সেল ছিল ডিভাইড করে 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 একটা লেয়ার তৈরি করা। হাইপারট্রফি মানে কি, একটা সেল ছিল তাকে বৃদ্ধি করে বড় করা। তাহলে হাইপারপ্লেজিয়া করে অর্থাৎ নতুন সেলের একটা লেয়ার তৈরি হয়। কোন লেয়ার তৈরি হয়, নাম লেখা আছে স্ট্র্যাটাম ফাংশনালিস, এটাই তো ধুয়ে মুছে বেরিয়ে চলে গিয়েছিল। তাহলে ওটাই আবার তৈরি করবে কে না, এই সমস্ত হরমোনগুলো। ঠিক আছে, এটা হলো ইনিশিয়াল ফেজ। এরপর হচ্ছে লেট ফেজ। লেট ফেজটা একটু জটিলভাবে আমি বোঝানোর চেষ্টা করছি, কারণ এই লেট ফেজটা ভালো করে বোঝা তোমাদের জন্য জরুরি। দেখো, আমি কিছুক্ষণ আগেই বললাম যে GnRH এই যে হরমোনটা, এটা কোথায় খরিত হয়, হাইপোথ্যালামাস। এর উপর কার প্রভাব আছে, ইস্ট্রোজেন এবং প্রজেস্ট্রন। এখানে তো প্রজেস্ট্রনের গল্প নেই, কিন্তু ইস্ট্রোজেনের গল্প পাবো। তোমাদেরকে একটু আগেই বললাম যে আমরা ইস্ট্রোজেন এবং প্রজেস্ট্রন হরমোন যখন পড়বো তখন দেখতে পাবো যে ইস্ট্রোজেন এবং প্রজেস্ট্রন দুজনেরই নেগেটিভ এফেক্ট আছে, কিন্তু একমাত্র ইস্ট্রোজেন এমন একটা হরমোন যার পজিটিভ এফেক্টও কিন্তু আমরা পাবো। এবার এই ইস্ট্রোজেনের পরিমাণটা যখন প্রচুর বৃদ্ধি পেয়ে যায় তখনও কি করে না, গ্রোথ GnRH এর উপর একটা পজিটিভ এফেক্ট দেয়। কি দেয়, একটা পজিটিভ এফেক্ট। এবার পজিটিভ এফেক্ট যখন দেবে তখন পরিমাণে আরও বেশি ক্ষরণ হবে না, হবে না, কোন হরমোনের ক্ষরণ হবে, এর নিচে যারা আছে অর্থাৎ FSH এবং LH, এদের পরিমাণ কিন্তু প্রচুর বৃদ্ধি পেয়ে যাবে ক্ষরণের দিক থেকে। এবার আমরা দেখতে পাই এই দুজনই ক্ষরিত হবে, ঠিক আছে, কিন্তু FSH এর পরিমাণ একটু কমে যাবে। কারণ কি, আমরা দেখেছিলাম যে FSH থেকে দুটো হরমোন ক্ষরিত হয়, একটা হলো ইস্ট্রোজেন আর একটা হলো ইনহিবিন। তো এই FSH এর উপর কে কাজ করবে, ইনহিবিন। ইনহিবিনের কাজ কি বলেছিলাম, ইনহিবিটরি অর্থাৎ নেগেটিভ। তখন দেখতে পাবো তুলনামূলক প্রজেস্ট্রনটা একটু কম ক্ষরিত হয়, সেই তুলনায় LH এর পরিমাণটা কি হয়ে যায়, অনেক বেশি। ঠিক আছে, এবার FSH যখন ক্ষরিত হবে ওর কাজ কি, উজেনেসিস করা। উজেনেসিস কি FSH একা করায় না, LHও করায়। তখন LH FSH দুজন মিলে একসঙ্গে কি করবে, উজেনেসিস করবে এবং ও সেকেন্ডারি উসাইট তৈরি করবে। কি তৈরি করবে, সেকেন্ডারি উসাইট। সেকেন্ডারি উসাইটটা কার মধ্যে তৈরি হয়, যেটা একটু পরে ওভারির মধ্যে দেখছি, ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকলের মধ্যে কি তৈরি হয়, সেকেন্ডারি উসাইট। এবার এই যে LH হরমোনটা ক্ষরণ বৃদ্ধি পেয়েছে, ওর কাজ কি, মেনলি প্রজেস্ট্রন ক্ষরণ করা। কোথা থেকে ক্ষরণ করে, কর্পাস লিউটিয়াম। কিন্তু লিউটিয়াম কি এখনো তৈরি হয়েছে, হয়নি। তাহলে এ কোথা থেকে প্রজেস্ট্রন ক্ষরণ করবে, ও করবে থিকা এক্সটার্না এবং গ্র্যানুলোসা সেল থেকে। থিকা এক্সটার্না এবং গ্র্যানুলোসা সেল কার লেয়ার নিশ্চয়ই জানো, ফলিকেলের বাইরের দিকে যে লেয়ারগুলো আমরা পেয়েছিলাম তার নাম থিকা এক্সটার্না এবং ভিতরের লেয়ার ছিল মেমব্রেনাস গ্র্যানুলোসা। তাহলে এখান থেকে কি করবে, ও প্রজেস্টেরনের ক্ষরণ করবে। আর প্রজেস্টেরনের কাজ কি বললাম, এইমাত্র বলেছিলাম একটু আগে, সিক্রেটরি নেচার অর্থাৎ সিক্রেশনে হেল্প করে। সেই সঙ্গে প্রজেস্টেরন এখানে দেখায় প্রোটিওলাইটিক এনজাইমের সিক্রেশন। প্রোটিওলাইটিক মানে কি, প্রোটিনকে যে লাইটিক করবে, প্রোটিনকে যে ভাঙবে তাকে বলে প্রোটিওলাইটিক এনজাইম। এই ধরনের হরমোন, এই ধরনের এনজাইমকে ক্ষরণ করে প্রজেস্টেরন। এই এনজাইমটা কেন ক্ষরিত হয়, দেখো, একটা গ্রাফিয়ান ফলিকল একটা বলের মতো ধরো, তার মধ্যে ধরো একটা মার্বেল ভরা আছে, একটা বলের মধ্যে, ফুটবলের মধ্যে মার্বেল ভরা আছে। এই ফুটবলটার কোনো অংশ যদি তুমি না কাটো বা কোনো অংশ যদি তুমি না ছিঁড়ে দাও, ওই মার্বেলটা বেরোতে পারবে, বেরোতে পারবে না। একইভাবে ধরো ওভারির মধ্যে গ্রাফিয়ান ফলিকল আছে, তার মধ্যে আছে সেকেন্ডারি উসাইট, যেটা বাইরে বেরিয়ে আসতে হবে কিসের জন্য, ফার্টিলাইজেশনের জন্য। কিন্তু ওটা যদি না ছেঁড়া হয়, কোনো জায়গায় না ভাঙা হয়, ওটা কি বেরোতে পারবে, সব অফকোর্স বেরোতে পারবে না। তাহলে বের করার জন্য আমাকে কী করতে হবে, ওর যে লেয়ারগুলো আছে তাকে ভেঙে ফেলতে হবে। এবার আমরা জানি গ্রাফিয়ান ফলিকল হোক, ওভারি হোক, ম্যাক্সিমাম কিসের তৈরি, প্রোটিন। তাহলে এই প্রোটিওলাইটিক এনজাইম কি করবে, গ্রাফিয়ান ফলিকলকে রাপচার করতে থাকবে এবং রাপচার করার ফলে ওটা কি হয়ে যাবে, ওখান থেকে সেকেন্ডারি উসাইট বেরিয়ে আসবে। সেকেন্ডারি উসাইট বেরোলো, কিন্তু সে তো ওভারির মধ্যেই থাকবে। এখন আমাকে ওভারির ওয়ালটাও ভাঙতে হবে, তাহলে ওভারির ওয়ালটাও কে ভাঙবে, এই প্রোটিওলাইটিক এনজাইম। ব্যাপারটা আরেকটু ভালো করে বোঝাই, দেখো, ধরো এটা হলো ওভারি, এর মধ্যে গ্রাফিয়ান ফলিকল ডেভেলপ হয়েছে, ধরো এরকমভাবে আছে, এর মধ্যে গ্রাফিয়ান ফলিকল ডেভেলপ হয়েছে, আর এটা হলো আমাদের সেকেন্ডারি উসাইট। তাহলে কথার জন্য বলছি, গ্রাফিয়ান ফলিকলকে প্রথমে রাপচার করলো, দিয়ে এখানে বেরিয়ে আসলো, তারপর ওভারিকেও কিন্তু অল্প অংশে রাপচার করে তারপর বাইরে বেরিয়ে আসতে হবে, কার, ওভারির বাইরে। তো এটা কে কাজ করে, মেনলি প্রোটিওলাইটিক এনজাইম। তার সঙ্গে সিক্রেটরি নেচারটার মানে কি, আমরা ফলিকুলোজেনেসিসে পড়েছিলাম না যে টার্সিয়ারি ফলিকল, ওখানে কি হয়, অ্যান্ট্রাল ক্যাভিটি তৈরি হয় এবং সেখানে অ্যান্ট্রাল ফ্লুইড কিন্তু থাকে। ওই ফ্লুইডটা যে বেরোলো ওটা কোথা থেকে আসে, এই প্রজেস্টেরনের সিক্রেটরি নেচারের জন্য কিন্তু বেসিক্যালি এসে থাকে এবং অ্যান্ট্রাল ক্যাভিটিতে কি হয়, ফ্লুইড ভর্তি করতে থাকে। এবার ফ্লুইড ভর্তি করতে থাকলে ওই জায়গাটা কি হয়, একটু টান টান পরিবেশ হয়ে যায়, তখন
প্রোটিওলাইটিক এনজাইম এসে কাজ করলে সহজে রাপচার হয়ে গিয়ে ওভুলেশন হতে পারে। বোঝা গেছে? এটা হচ্ছে এনজাইমের ক্রিয়া। তাহলে কার উপর দেখা যাবে? টারসিয়ারি ফলিক্যালের উপর দেখা যাবে। সে কিসে পরিণত হবে? ম্যাচিওর ফলিক্যাল। ম্যাচিওর ফলিক্যাল মানে কি? এর মধ্যে সেকেন্ডারি ওসাইট রয়েছে যে ওভুলেশনের জন্য তৈরি। এরপর এটার ইউটেরাসের উপর কি কাজ দেখা যাবে? ইউটেরাস ইউট্রাইন ওয়ালের কি করবে? আরও ডেভেলপমেন্ট করবে, অর্থাৎ ওর নিজের থিকনেসটা কিন্তু আরও বৃদ্ধি করবে। তার সঙ্গে কি করবে? মায়োমেট্রিয়াম অর্থাৎ যে মাসেলের লেয়ারটা তার কিন্তু সাইজে বৃদ্ধি করবে। তাকে বলা হয় হাইপারট্রফি। হাইপার মানে কি? বৃদ্ধি করা। ট্রফি মানে কি? সেলের সাইজ বৃদ্ধি করা। অর্থাৎ মাসেলগুলো সেল ডিভিশন করছে না, এখানে মাসেলগুলো কি হবে? ডেভেলপমেন্ট হবে। তোর কথার জন্য বলছি, জিম করছি, এখানকার মাসেল কি হবে? হাইপারট্রফি হবে, অর্থাৎ সাইজে বৃদ্ধি পাবে। বোঝা গেছে? এটা ছিল তোমাদের ফলিকুলার ফেজ। আই থিঙ্ক তোমরা সব কিছু বুঝতে পেরেছো। আর একবার এটাকে পুরোটাকে নোট করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, এবং এরপরে আমরা পড়বো যেটা সব থেকে মেন বা ইন্টারেস্টিং, সেটা হলো লিউটিয়াল ফেজ। চলো ওই দিকে এগিয়ে যাই। ও লিউটিয়াল ফেজ বা সিক্রেটারি ফেজ অলরেডি আমরা কি পর্যন্ত পড়লাম না, কিভাবে পলিফারেশন হচ্ছে। পলিফারেশনটা একটু রিক্যাপ করি। পলিফারেশন আমরা কি পড়লাম না, প্রত্যেকটা হরমোনের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যাবে, সেই সঙ্গে এলএইচের পরিমাণে এত বৃদ্ধি পায় যে তখন হয় এলএইচ সার্জ। একইভাবে এফএসএইচের পরিমাণ বেড়ে যায়, ওটাকে বলা হয় এফএসএইচ সার্জ। এলএইচ সার্জের ফলে কি হয় বললাম না, প্রোজেস্টেরনের পরিমাণটা বৃদ্ধি পায়, প্রোটিওলাইটিক অ্যাক্টিভিটি দেখায়, আবার সেক্রেটরি অ্যাক্টিভিটি। এর ফলে কি হয়? আলটিমেটলি গ্রাফিয়ান ফলিকাল রাপচার হয় এবং ওভুলেশন হয়। এখানে কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে 14তম দিনে এলএইচ সার্জের ফলে ওভুলেশন হয়। তোমাদেরকে যদি এখানে এমসিকিউ জিজ্ঞাসা করে যে এলএইচ সার্জ কততম দিনে হয়, মনে রাখবে 14তম দিনে। এবং 14তম দিনে কি হয়? ওভুলেশন হয়। কোন হরমোনের প্রভাবে? ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন কার? এলএইচ হরমোন। এটা কিন্তু অবশ্যই মাথার মধ্যে রেখো। এরপর আমরা পড়বো কি না, লিউটিয়াল ফেজ। আমরা অলরেডি দেখেছি যে এফএসএইচ, এলএইচ এবং গ্রোথ হরমোন প্রলিফারেটিভ ফেজে অনেকটা বৃদ্ধি পেয়েছিল, এবং ইস্ট্রোজেন এবং প্রোজেস্ট্রন এদের পরিমাণও বৃদ্ধি পেয়েছিল। এবার আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই ওখানটায় দেখিয়েছিলাম যে ইস্ট্রোজেন প্রোজেস্ট্রন যদি বৃদ্ধি পায় তারা নেগেটিভ ফিডব্যাক দেয় এবং কি করে না, তাদের উপরে যারা আছে তাদের সিক্রেশনকে কমায়। তাহলে ইস্ট্রোজেন প্রোজেস্ট্রন যখন বৃদ্ধি পাবে, ওরা কি করবে? হাইপোথ্যালামাস এবং অ্যান্টেরিয়র পিটুইটারিকে নেগেটিভ ফিডব্যাক দেবে। কি দেবে? নেগেটিভ ফিডব্যাক। তখন এফএসএইচ, এলএইচ এবং জিএনআরএইচ এটার পরিমাণটা তুলনামূলক কমে যাবে। তুলনামূলক, এটা আবারও বলেছি, কম্পারেটিভলি কমে যাবে। কি হয়ে যাবে? কম্পারেটিভলি কমে যাবে। কার তুলনায়? টার্মিনাল স্টেজ অফ ফলিকুলার যে ফেজ ছিল তার তুলনায় একটু কম্পারেটিভলি কমে যাবে। প্রচুর কমে যাবে না, একটু কমে যাবে। এবার যখনই এটা কমে যাবে তখনই ও কি করবে? এবার ধীরে ধীরে অন্য ফলিকেলের যে রূপান্তর আছে সেই দিকে যাবে। এবার কি হয়েছে? গ্রাফিয়ান ফলিকল ওভুলেশনের ফলে রাপচার হয়ে গেছে। তাহলে গ্রাফিয়ান ফলিকল রাপচার হয়ে গেছে, ও পরিণত হয়েছে কি? যে কর্পাস হিমোরেজিকাম। আমি বলেছিলাম হিমোরেজিকাম মানে কি? ওর মধ্যে ব্লাড থাকে। তারপর হচ্ছে কর্পাস লিউটিয়াম, অর্থাৎ ও একটা পিত্তগ্রন্থিতে পরিণত হয়। এই কর্পাস লিউটিয়াম থেকেই কি খরিত হবে? প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন কিন্তু প্রচুর পরিমাণে খরিত হয়, তার সঙ্গে ইস্ট্রোজেন, এগুলো তো খরিত হবেই। এবার এটা গেল কোথাকার কাজ? ওভারি। এবার পড়বো আমরা কোথাকার কাজ? ইউটেরাস। এই সমস্ত জিনিসগুলো যখন হয়েছে তখন কর্পাস লিউটিয়ামের সিক্রেটরি নেচার দেখা যাবে না? দেখা যাবে না? দেখা যাবে। একইভাবে ওভারিতে যেমন সিক্রেটরি নেচার দেখা যাবে, এন্ডোমেট্রিয়ামেও কি দেখা যাবে? সিক্রেটরি নেচার। এখানে কি হবে? ইনক্রিজ সিক্রেশন কার? না, এন্ডোমেট্রিয়াম লেয়ারের। এন্ডোমেট্রিয়াম লেয়ার যখন সিক্রেশন বাড়াবে তখন এন্ডোমেট্রিয়ামের থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র সিক্রেশন হতে থাকে। সেই সঙ্গে এর যে ইউটেরাইন ওয়ালটা থাকে এর থিকনেস কি হবে? ম্যাক্সিমাম। এবার তোমাদেরকে একটা জিনিস বলি, এই যে ফেজটা ইনিশিয়াল, এই সময় এরা কিন্তু নিজেদেরকে পুরোপুরি ভালোভাবে তৈরি করে কিসের জন্য? না, প্রেগনেন্সি অ্যাডপ্ট করার জন্য। অর্থাৎ কোনো একটা মহিলা প্রেগনেন্ট হবে, যা যা প্রয়োজনীয় ম্যাক্সিমাম স্টেজে কোথায় যায়? ইনিশিয়াল। তাহলে ইনিশিয়াল স্টেজে যা যা হরমোনের প্রভাব দেখতে পাচ্ছ, একটা মহিলা যদি প্রেগনেন্ট হয় কম বেশি হরমোনের প্রভাব এবং কাজগুলো এইরকমই থাকে। তখন কি হয়? ইউটেরাসের ওয়ালটা খুব থিকনেস হয়। এবার যদি কেউ প্রেগনেন্ট হন তখন তার জায়গোটটা এসে কোথায় প্রতিস্থাপিত হবে? ইউটেরাসের ওয়ালে, এবং তখন সে কী হয়ে যাবে? প্রেগনেন্ট হয়ে যাবে। একইভাবে এন্ডোমেট্রিয়ামের সেক্রেটরি নেচার কী করবে? প্রেগনেন্সির বা এতে ওই জায়গোটটা এসে যে ওখানে যে যুক্ত হবে সেটাতে হেল্প করে। একইভাবে এই ওভারিটাও কি কর্পাস লিউটিয়াম স্টেজেই থেকে যাবে যদি একটা মহিলা প্রেগনেন্ট হয়ে যায়। এবার কোনো মহিলা এই সময় যদি প্রেগনেন্সি না আসে বা প্রেগনেন্ট হলো না, তারপরে শুরু হবে এই টার্মিনাল স্টেজ, অর্থাৎ এটাই হচ্ছে ব্লিডিং ফেজকে প্রমোট করবে। যেটা আমরা দেখেছিলাম একদম প্রথমে, ব্লিডিং হওয়া, ওটাকে প্রমোট করবে কি? টার্মিনাল স্টেজ। এই সময় কি হবে? যদি একটা মহিলা প্রেগনেন্ট হলো না তাহলে তার কর্পাস লিউটিয়ামটা কি হবে? ধীরে ধীরে ডিজেনারেট হয়ে যাবে। কর্পাস লিউটিয়াম যদি ডিজেনারেট হয় তাহলে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন যে হরমোনগুলো খরিত হচ্ছিল তার পরিমাণ কমবে না? কমবে না? কমবে তুলনামূলক। কিন্তু এইটার পরিমাণটা প্রথমের দিকে কি হয়েছিল? প্রোজেস্টেরনটা বেড়েছিল। প্রোজেস্টেরন যখনই বাড়বে
তখন নেগেটিভ এফেক্টে সব হরমোনের পরিমাণ কিন্তু তুলনামূলক কমিয়ে দেবে। একইভাবে ইস্ট্রোজেনের পরিমাণও কমিয়ে দেবে। এবার বলো, এরা যদি কমে যায় তাহলে প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন কমবে না বাড়বে? একইভাবে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন এরাও একদম লাস্টের দিকে কিন্তু কমে যাবে। এই যে প্রোজেস্টেরন ইনক্রিজ, এটা আমি লিখেছি কোনটার পর? এই ফেজটার পর, জাস্ট বোঝানোর জন্য যে এরা বেড়ে গেলে এরা কমে যাবে। এরা ফার্দার কাকে কমিয়ে দেবে? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন সিক্রেশনকে। এবং এখান থেকে কোন স্টেজে চলে যাবে? ব্লিডিং ফেজ। ওই জন্য ব্লিডিং ফেজে আমরা কি দেখেছিলাম? জিএনআরএইচ, এলএইচ, এফএসএইচ, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন সব কি কম। এরা কমে গেলে আবার পজিটিভ ফিডব্যাক দেবে, আবার এই হরমোনগুলো খরিতে হবে এবং নতুন সাইকেল শুরু হবে। এবার ওভারিতে কি বললাম? ওভারিতে যে এইগুলোকে ক্ষরণ করছিল ইস্ট্রোজেন প্রোজেস্টেরনকে, রিল্যাক্স ইনিবিন, সে কি হয়ে যায়? ডিজেনারেট হয়ে গেল। এই ডিজেনারেট হয়ে যাওয়া মানে এই হরমোনগুলোর কাজ নেই। এই হরমোনগুলোর কি কাজ ছিল? সেগুলো এখানে বন্ধ হয়ে যাবে। আমরা দেখেছিলাম প্রোজেস্টেরন ইস্ট্রোজেনের কি কাজগুলো? এন্ডোমেট্রিয়ামের ডেভেলপমেন্ট। তাহলে স্ট্র্যাটাম ফাংশনালিস যে লেয়ারটা তৈরি হচ্ছিল এবং সেই সঙ্গে ইউটেরাসের যে ওয়াল ছিল সেগুলো বৃদ্ধি পাবে না কমে যাবে? কমে যাবে, নর্মাল জিনিস। এবং সেই সঙ্গে মায়োমেট্রিয়ামের কী হবে? অ্যাট্রফি হবে। অর্থাৎ মায়োমেট্রিয়ামের যে লেয়ার ছিল ওই মায়োমেট্রিয়ামের লেয়ারগুলো ধীরে 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 কী হয়ে যাবে? ক্ষয়ে যাবে। ধীরে ধীরে কী হয়ে যাবে? ক্ষয়ে যাবে। ওকে, এইটা পর্যন্ত তোমাদের মেনস্ট্রুয়াল সাইকেল সম্পূর্ণ থিওরিটিক্যাল জিনিস গেল। এরপর তোমাদেরকে আমি একটা স্কেমেটিক রিপ্রেজেন্টেশন দেখাবো যেখান থেকে কীভাবে হরমোন কখন কমছে কখন বাড়ছে, মাঝে মাঝে কোশ্চেন দেয়, সেগুলো কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। চলো ওটা কিন্তু খুব ভালো করে কনসেন্ট্রেশনসে দেখো, আর এইটা আগে কমপ্লিট করো, তারপর ওটা দেখার আমি সাজেশন দেবো, কারণ এইটারই জাস্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে ওইটা। ওকে, চলো দেখে নিও। আর আমরা পড়বো আমাদের লেকচারের একদম শেষ পার্ট। এতটা পর্যন্ত যদি বুঝে থাকো এটা বোঝার কোনো সমস্যা আশা করি হবে না। আর এটা যদি মনে থাকে, আগে যেটা বুঝেছো সেটা মনে রাখতে কোনো সমস্যা হবে না। তো বেসিক্যালি দেখো, এখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে ওভারি এবং ইউটেরাস দুটোকে আমি রিপ্রেজেন্ট করেছি। এবং এটার যে তিনটে ফেজ, অর্থাৎ মেনস্ট্রুয়াল ফেজ যাকে ব্লিডিং ফেজ বলেছিলাম, পলিফারেটিভ ফেজ, এটা ওভুলেশনে যেহেতু আগে হয় একে বলে প্রি ওভুলেটরি ফেজ, ওভুলেশন এবং তার পরের ফেজ অর্থাৎ পোস্ট ওভুলেটরি ফেজ একে আমরা বলেছিলাম সেক্রেটরি আর লিউটিয়াল ফেজ। এই তিনটে ফেজে ভাগ করা। দিনও দেখতে পাচ্ছ তাই 1 থেকে 5 মেনস্ট্রুয়াল ফেজ, 5 থেকে 14 পর্যন্ত প্রি ওভুলেটরি আর পলিফারেটিভ আর ফলিকুলার ফেজ, 14 থেকে 28 পর্যন্ত পোস্ট ওভুলেটরি ফেজ। এবার আমি দুটো জিনিসকে স্পেশাল মার্ক করেছি, একটা হলো 14 আর একটা হলো 21। কারণ এই 14 আর 21 এখানে হরমোনের ক্রিয়াগুলো তোমরা ম্যাক্সিমাম দেখতে পাবে যখন হরমোনটা ওই এনসিআরটি যখন হরমোনে ওটা পড়বে। আমি আর তোমাদেরকে পড়াচ্ছি না, কারণ এখানেই আমি তোমাদেরকে ওটা অল্প করে ডিসকাস করে দিচ্ছি। দেখো, এই মেনস্ট্রুয়াল ফেজে কি হয়? বেসিক্যালি মেনস্ট্রুয়েশন হয়ে থাকে এবং ইউটেরাসের যে লেয়ার স্ট্র্যাটাম ফাংশনালিস, যাকে আমি এসএফ লিখেছি, এটা কি হয়ে যায় না ভালোভাবে ওখান থেকে ছিঁড়ে বেরিয়ে চলে আসে কার মাধ্যমে? কার সঙ্গে? ব্লাডের সঙ্গে। তখন এটা কি রূপে বেরিয়ে আসে মানুষের শরীরের বাইরে? মেনস্ট্রুয়াল বা মেন্স হিসাবে। তারপর ধীরে 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 ও কী হতে থাকে? ডেভেলপ করতে থাকে এন্ডোমেট্রিয়ামের লেয়ারগুলো, অর্থাৎ স্ট্র্যাটাম ফাংশনালিস লেয়ারটা কী হয়? ধীরে ধীরে ডেভেলপ করতে থাকে। লাল আর নীল কালিটা মানে কি? আর্টারি এবং ভেন্স বা আর্ট্রিওল এবং ভেনিউলসগুলোকে বোঝানোর চেষ্টা করেছি। ধীরে 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 ডেভেলপ হয়েছে কোনখান পর্যন্ত? ওভুলেশন পর্যন্ত। তারপরে কিছুদিন, যখন আমি বলেছিলাম তোমাদেরকে ইনিশিয়াল সেক্রেটরি আর লিউটিয়াল ফেজ, ওই সময়টায় ও কিন্তু প্রেগনেন্সি হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। অর্থাৎ এই সময়টা পুরো ফুল ডেভেলপড। যদি এই সময় প্রেগনেন্ট হয় তাহলে থাকবে, আর যদি প্রেগনেন্ট না হয় তখন এই জিনিসটা কি হয়ে যাবে না ধীরে 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 আবার ডিজেনারেশনের দিকে যাবে। ডিজেনারেশনের দিকে যাওয়া মানে আবার কি শুরু হবে? এই লাল ছবিটা দেওয়া মানে এই জায়গায় চলে এলো, অর্থাৎ মেনস্ট্রুয়াল ফেজ শুরু হবে বা মেন্স বা ব্লিডিং ফেজটা কিন্তু শুরু হবে। এটা ইউটেরাসের ঘটনা গেল, যেটা এতক্ষণ ধরে আমরা বুঝছিলাম। এবার ওভুলেশন দেখো, এটা অলরেডি আমি তোমাদেরকে ফলিকুলার জেনেসিসে ভালো করে বলে দিয়েছি। আমরা জানি যে প্রাইমোডিয়াল ফলিকল থাকে, প্রাইমারিয়াল ফল থেকে প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি, টার্সিয়ারি, গ্রাফিয়ান ফলিকল। তারপর ওভুলেশন হয়, ওভুলেশনের পর যেটা পড়ে থাকে কর্পাস লিউটিয়াম, তারপরে কি? কর্পাস অ্যালবিকান্স। এখানে কর্পাস, এটা যেটা এঁকেছি এটা হলো কর্পাস হেমোরেজিকাম। এরপর এই প্রাইমোডিয়াল ফলিকল থেকে তো মেনস্ট্রুয়াল সাইকেলে কিছু দেখা যায় না, শুরু হয় কোথা থেকে? আলটিমেটলি প্রাইমারি ফলিকল থেকে। তাহলে প্রাইমারি ফলিকলে এখানে আমরা কোন হরমোনের ম্যাক্সিমাম কাজ দেখেছিলাম? এফএসএইচ হরমোন এবং সেই সঙ্গে এলএইচ হরমোনের কিন্তু বৃদ্ধি দেখতে পেয়েছিলাম। তাহলে একটা গ্রাফ যদি আঁকি আমি, তাহলে কি দেখতে পাবো? এই অঞ্চলে এফএসএইচ এবং এলএইচ তুলনামূলক বৃদ্ধি দেখতে পাবো। এরপর ধীরে ধীরে এই হরমোনগুলোর প্রভাবে, অর্থাৎ এফএসএইচের প্রভাবে কার পরিমাণ বেড়েছিল? ইস্ট্রোজেন। কার পরিমাণ বেড়েছিল? ইস্ট্রোজেন। এবার প্রশ্ন, যে ইস্ট্রোজেনের সঙ্গে তো আমরা প্রোজেস্টেরনের এই জায়গাতে বৃদ্ধি দেখেছিলাম। হ্যাঁ, প্রোজেস্টেরনের এখানে বৃদ্ধি আসবে, সেটা তোমরা গ্রাফেতেও দেখতে পাবে, হালকা করে প্রোজেস্টেরনের বৃদ্ধি পেয়েছে, কিন্তু ম্যাক্সিমাম বৃদ্ধি কার দেখতে পাবো? ইস্ট্রোজেনের। ওকে, কোন সময় ইস্ট্রোজেন খরিতে হবে? সেকেন্ডারি ফলিকল, গ্রাফিয়ান ফলিকল এবং আলটিমেটলি ওভুলেশনের আগে পর্যন্ত কর্পাস হেমোরেজিকাম থেকে ইস্ট্রোজেন খরিতে হবে। ইস্ট্রোজেনের কাজ কি ছিল? ডেভেলপমেন্ট অফ এন্ডোমেট্রিয়াম। ও কী করবে? ধীরে ধীরে ডেভেলপ কিন্তু করবে। প্রোজেস্টেরনের কাজ কি? সিক্রেটরি নেচার। তাহলে এখানে সিক্রেটরি নেচারের প্রয়োজন নেই, প্রয়োজন এখানে। এখানে আমরা দেখতে পাবো কর্পাস লিউটিয়াম। লিউটিয়ামের উপর কোন হরমোন কাজ করে? এলএইচ।
আমরা পড়েছিলাম কর্পাস লিউটিয়ামের উপর এলএইচ কাজ করে এবং প্রোজেস্টেরন ইস্ট্রোজেন দুটোকেই ক্ষরণ করে, কিন্তু সব থেকে বেশি কী ক্ষরণ করে? প্রোজেস্টেরন। তাহলে প্রোজেস্টেরন যেহেতু সব থেকে বেশি ক্ষরিত হয়, এখানে কী করবে? সিক্রেটারি নেচার কিন্তু ধীরে ধীরে এন্ডোমেট্রিয়ামের মধ্যে দেখাবে। সেই সময় এখানে প্রোজেস্টেরনের লেভেলটা কি থাকে? ম্যাক্সিমাম। 21তম দিনে প্রোজেস্টেরনের লেভেলটা তোমরা ম্যাক্সিমাম দেখতে হবে। সেই জন্য গ্রাফে দেখবে প্রোজেস্টেরন হঠাৎ করে এরকম বেড়ে গিয়েছে। কোথায়? ওই যখন এনসিআরটির ওই গ্রাফটা দেখবে হরমোনাল। ইস্ট্রোজেনও কিন্তু এখানে হালকা বেড়ে থাকবে, ঠিক আছে। তারপর ধীরে ধীরে দুজনেই কী হয়ে যাবে? কমে যাবে। কারণ কি? কর্পাস লিউটিয়াম ডিজেনারেট হয়ে গেছে, কর্পাস অ্যালবিকান্স তৈরি হয়েছে, অ্যালবিকান্স কোনো রকম কোনো হরমোন ক্ষরণ করে না, তাহলে এটা ধীরে ধীরে কী হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে এবং আবার মেনস্ট্রুয়াল সাইকেল নতুন করে শুরু হবে। এটা একদম বেসিক রিপ্রেজেন্টেশন। এইটা যদি বুঝে যাও, আশা করি থিওরির পার্টটা বুঝতে অসুবিধা নয়। থিওরি যদি মনে থাকে, এটা বুঝতে কোনো অসুবিধা নয়। দুটো একে অপরের সঙ্গে কিন্তু লিঙ্কড। ভিডিওটা একটু তুলনামূলক বড় হয়েছে, তবে আমি মনে করি যদি একটু ভালো করে ধ্যান দিয়ে দেখো, জীবনে আর কোনো দিন ভুলবে না। কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে লেখো অথবা ডাউট ক্লাসে জিজ্ঞাসা করো। আজকের জন্য ভিডিও এতটাই। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলকে। আর আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।